অন্তু চুপচাপ ঘরে ফিরে এসেছিল। ডাইনিং স্পেসের কমন বাথরুমটার দরজায় জোরে জোরে শব্দ করল, যেন মনে হলো সে বাথরুম থেকে বের হলো অনেকক্ষণ পর। সাথে এক গ্লাস পানি আর দুটো রুটি নিয়ে রুমে এলো। উদ্দেশ্য জয়কে বোঝানো, সে খাবার পানি আনতে গিয়েছিল। জয় চোখ বুজে শুয়েছিল, ঘুমন্ত কিনা বোঝা যাচ্ছিল না। সকালটা খুব স্বাভাবিক কাটল। অন্তুর চেহারাটা ভেঙে গেছে, চোখের নিচে কালি, ফর্সা মুখে বিভিন্ন প্রকার দুশ্চিন্তার ছাপ, কালচে ছোপ। রিমি এবং সে পাশাপাশি দাঁড়িয়ে রান্না করল, তবুও বিশেষ কথা হলো না। সবার সব কথা বুঝি ফুরিয়ে গেছে এই বাড়ির। তরু আসছে, টুকটাক কাজকাম করছে, তুলির মেয়েটাকে দেখাশোনা করছে। হামজা বেরিয়ে গেল। অন্তুর ধারণা হামজার সামনের সিঁড়ি দিয়ে নেমে বাগানের লোহার গেট দিয়ে গ্রাউন্ড ফ্লোরের কুঠুরিতে ঢুকেছে। অন্তু পুরোটা বেলা নিজের ঘরেই বসে পড়ল। অনেকদিন পর বই খাতাগুলো নেড়ে চেড়ে দেখল সে। একসময় পড়তে বসলে আব্বু এসে চুপটি করে পাশে বসত। অনেকক্ষণ চুপচাপ চেয়ে দেখত পড়তে থাকা অন্তুকে, ঠিক যেন অন্তু তখনও প্রাইমারি স্কুলের ছাত্রী। অন্তু আমজাদ সাহেবের কাছে কোনোদিন বড় হয়েছিল না। তারপর ঝাপটাটা এলো কবে? অন্তু নিজের ভুলগুলো ভাবে এক মনে বসে। সে বেশি কথা বলে, খুব বেশি কথা বলে, অথচ লোকে তাকে গম্ভীর ভাবত। তারা জানে না সে অজায়গায় চুপচাপ সহ্য করতে পারে না। তার অনেক ভুল, তার কারণে গোটা পরিবার তছনছ হয়ে গেছে। সে প্রচণ্ড স্বার্থপর, আত্মকেন্দ্রিক মেয়ে। মহানুভবতা নেই ভেতরে। আব্বু এসে পাশে বসেছে। জয় উল্টো দিক ফিরে শুয়েছিল। তখন সকাল 9টা। আব্বু জিজ্ঞেস করল, এখন কি চাস অন্তু? ভুল শুধরাতে। কিভাবে সেটা বুঝতে পারছি না। ভুলগুলো কি তা বুঝতে পারছিস? সবই তো ভুল আব্বু। সব কোনগুলো? সেই তো আমারই সব ভুল। তোমাকে হারিয়ে ফেলা। তোর ছাড়া আর কারো বাপ মরে না? কারো জীবনে তোর চেয়ে বেশি সংকট নেই? ভাই মরে না? পরিবার ভাসে না? তারাও ভুল করে, তাই জীবন এমন। তাহলে তো সব ভুলেরই দোষ ভুলের ভুল। তোর দোষটা কোথায়? কারো কোথাও দোষ নেই। বরাবরের মতো আব্বুর যুক্তির কাছে হারল। বহু তর্কে জড়ায়। আমি অনেক পাপ করেছি আব্বু, তা ধরাতে দিচ্ছ না কেন? শুনি পাপগুলো। অন্তু উপহাস করে হাসে। জয়ামিরের সাথে পাঙ্গা নিতে গিয়েছিলাম, তারপর আরো কত নাটক করলাম। সব তো নিজের ন্যাকামিতে, তাই না আব্বু? তোমার ধিক্কার জানানোর নেই আমাকে? আমি কোনো পদক্ষেপই শান্তভাবে নিতে পারিনি। পরিস্থিতি খুব ভালো ছিল, আমার জন্য সুখকর। তবু কেন চুপচাপ পেশাগত বুদ্ধিজীবীদের মতো ছক কষে কাজ ছাড়তে পারলাম না? আমি পাগল হয়ে গেছি আব্বু, বদ্ধ পাগল, বেতাল। আমজাদ সাহেব গম্ভীর মুখে চেয়ে থাকেন, তারপর চট করে হাসেন। নিজের ভেতরের সাথে খুব তর্ক হয় তোর, তাই না? সে তোকে পছন্দ করে না, সমর্থনও করে না, তাকে জবাব দিচ্ছিস? অন্তু মুখ নামাই, স্বগত উক্তি করে। আমি কি কি করেছি জানো আব্বু? না, জানি না। শোনো বলছি। তবু অনেকক্ষণ চুপ রইল অন্তু, কথা বলল না কোনো। চুপ কেন? মেলাতে পারছি না আমি কি কি করেছি। অনেক পাপ আর ভুল তো আব্বু, মেলাতে বেগ পাচ্ছি বড়। চেষ্টা কর দেখি। অসন্তোষ প্রকাশ পেল আমজাদ সাহেবের অভিব্যক্তিতে। অন্তু মুখ তুলে চায়। আমজাদ সাহেব মাথা দোলান। কিচ্ছু করিসনি, জীবন আমাদের নিয়ে খেলেছে, অথচ আমাদের সাহস নেই জীবনকে দোষ দেবার। আমরা জীবনকে ভয় পাই, তবুও দোষারোপ তো করতেই হবে। তখন হয়তো নিজের কর্মগুলোকেই দোষারোপ করে নিজেকে দোষী বানিয়ে মনোবল হারিয়ে বসি। আমি কি করব আব্বু? আমি পুরো ব্ল্যাঙ্ক, আমার মাথায় কিচ্ছু আসে না। আমি দূরে কোথাও চলে যাব, আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব। কিসে জড়িয়েছি? আমার তো কিচ্ছু না। আমি নিজেই গলা সমান ডুবে আছি আগে এত ভালো মানুষই দেখাতে গিয়ে। আমি কার কি উপকার করব? কেন করব? যার যারটা সে বুঝে নিক। আমি খাবো, ঘুরবো, ঘুমাবো, আর না হয় পালাবো এই শহর ছেড়ে। তারপর অন্তু অল্প চুপ থেকে মলিন হেসে বলে, কোথায় যাব? জায়গা বা ঠাঁই নেই তো আব্বু। আমার যে আব্বু নেই, আমার একটা তুমি নেই আব্বু। আমার কাছে আমার আম্মা নেই। আমার বাপটা বড় স্বার্থপর ছিল গো। সে আমায় বছরের পর বছর স্বপ্ন দেখিয়েছে, তারপর একদিন হুট করেই রেখে পালিয়েছে। এমন এক জায়গায় রেখে যেখানে চার দেয়াল বিষাক্ত কাটার বেষ্টনীতে ঘেরা। অল্প নড়লেও আঘাত অনিবার্য, অনস্বীকার্য। তো দমে যাবি? কি করতে বলো? অন্তু চড়ে উঠল। হেসে মাথা দোলালেন আমজাদ সাহেব। তোকে উকিল হতে হবে অন্তু, আরও স্বার্থপর হতে হবে। আমার আদেশ রইল, এর পেছনে যুক্তি খুঁজতে যাবি না। লোকে তোকে সর্বোচ্চ পাপীর কাতারে দাঁড় করাক, তুই বাকি জীবনে তোরটা আদায় করতে যা হয় সব করবি। কি বললাম? সব।
সেটা যৌক্তিক হোক অথবা অল্প পাপ, অথবা হোক খাঁটি স্বার্থবাদিত্ব। আমার কি করার আছে? আমি কেন জড়াচ্ছি নিজেকে? কোথায় থেকে কি হচ্ছে আমার সাথে? চারপাশে কি চলেছে? কেন? কবে থেকে? কিভাবে? অন্তু বদ্ধ পাগলের মতো ছটফট করতে থাকে। শান্ত হ, বল তোর ভুলগুলো কি কি? কি কি ভুলের জিম্মাদার ভাবিস নিজেকে? আমার ভুল? হ্যাঁ, তোর মতে তোরই তো। শুনি বল। সে তো অনেক। জয়ামিরকে ঘৃণা না করে সে ভার্সিটিতে দেখা হবার প্রথম দিন মেনে নিলে আর কিচ্ছু হতো না। এরপর যা সব হয়েছে সেসব হতো না। খালি পলাশের সাথে একবার দেখা হতো অন্তিকের বদলতে। আর? অন্তু খুব উৎসাহিত হয়ে ওঠে। আব্বু, ব্যাপারটা অনেকটা টাইম প্যারাডক্সের মতো, ব্যাখ্যা করব? আমজাদ সাহেব চেয়ে রইলেন। অন্তু বলল, টাইম প্যারাডক্স হলো, ধরো তুমি কোনো না কোনোভাবে অতীতে গিয়ে তোমার দাদাকে ছোটবেলায় খুন করে এলে। এখন এখানে অনেক কিন্তু রয়ে যায়। তোমার দাদা যদি তার ছোট বয়সেই খুন হয়ে যায়, তাহলে সে বড়ই হয়নি, বিয়ে করেনি, অর্থাৎ তোমার বাবার জন্মই হয়নি। আর তোমার বাবা জন্ম না নিলে তুমি জন্মালে কোত্থেকে? আর যদি তোমার জন্মই না থাকে, তাহলে তোমার দাদাকে খুনটা কে করলো? আমজাদ সাহেব মৃদু হাসলেন। সমাজবিজ্ঞান ছেড়ে কিসে মন দিয়েছিস? মলিন হাসে অন্তু। সমাজবিজ্ঞান? যে সমাজের সিস্টেম এবং বসবাসরত এক একটা মানুষের দৃষ্টিকোণকে আমি আমৃত্যুর মতো ঘৃণা করি, সেই সমাজবিজ্ঞান নিয়ে ভাবার রুচি কোথায় আব্বু? সে তুমি যাই বলো, বিষয়টা মিলল না, বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি খুব। আমি যদি সেদিন জয়ামিরকে প্রতিহত না করতাম, তাহলে পরবর্তীতে আর এসব তামাশা হতো না। আর তামাশা যখন হয়েছে একবার প্রতিহত করার ফলে, আর প্রতিহত যে একবার করতে পারে সে কি আর পরের বার মেনে নেয়? আজন্মেও মেনে নেয় না। তুমি বলতে আব্বু। এখনো বলছি। তাহলে তাই হলো, এই তো চিরধার্য ছিল। তাহলে আর ভুল বলছিস কোনটাকে? ভুল? অন্তু হাসে। সবই ভুল। জন্মানো ভুল, বেঁচে থাকা ভুল। কি চাস তুই? দূরে যেতে। আমি আর নিতে পারছি না আব্বু। তাতে কি হবে? আমি ফুরিয়ে যাব। এটাই চেয়েছিলি? পারছি না আর নিজেকে টানতে। কি করতে বলো? মোকাবেলা করার শক্তি, বুদ্ধি, দক্ষতা কোনোটাই নেই আমার। আমি যা করি তাই ভুল হয়ে যায়। অথচ আমার ধারণা সেসব আমি না করলে ভুল হতো না। অর্থাৎ ব্যাপারটা এমন, আমি যা করব তাই ভুল, যা ভুল তা আমি করব। আধ্যাত্মিকতা? হতে পারে। ওইসব মাথায় ঘুরছে আজকাল। এই ক্লান্তির শেষ দরকার, বুঝলে? তাতে আমি ভিলেন হব, অযৌক্তিক আর খারাপ হব। হয়ে যা। কিন্তু কি করব আব্বু? কিচ্ছু করিস না, সুযোগ বলবে। আর বাচ্চাগুলো, যেগুলোকে তুই ভুল বলিস, এই ভাবনাগুলোই সেগুলো অন্তু। তোকে এত প্রতিবাদী হতে হবে না, স্বার্থপর হ। লোকের বাহবা সহ জীবনে সব পাবি। সত্যি নাকি? হতেও পারে, নাও হতে পারে। দায়সারা কথা বলছ? জীবনটাও তো দায়সারাই অন্তু। চলছে না, তবুও চালাও। পারছি না, তবু পেরে ওঠো। কোনো মতে কেটে গেলেই মৃত্যু। দায়সারাতেই আমরা জীবনটাকে টানি, কোনো মতে শেষ দ্বারে পৌঁছে দিয়ে দায়সারি। অন্তু এবং আমজাদ সাহেব বসে থাকেন পাশাপাশি। কেউ অনেকক্ষণ কোনো কথা বলে না। হঠাৎই আমজাদ সাহেব বলেন, অন্তু। আব্বু। তুই কোনো ভুল করিসনি। আজ অবধি তুই যা করেছিস তা একটাও ভুল ছিল না, আর না ছিল বোকামি। তুই যে কতটা শক্তিশালী তা তুই জানিস না। গভীর দৃষ্টিকোণ ছাড়া বোঝা যাবে না। তোর প্রতিটা কাজের বহুল ব্যাখ্যা আর যুক্তি আছে। সেসব বোঝার দৃষ্টিকোণ সবার থাকবে না। পরিস্থিতি মাফিক সব ঠিক ছিল। সবশেষে হতে পারিস তুই ভুল অথবা ঠিক, তাতে যায় আসে না। যা মন বলবে করবি। পিছুটান নেই কোথাও। সবাই পিছুটান রাখলে সবাই যে মায়ার গোলাম হয়ে পড়বে। মায়ার গোলামেরা অধম হয়। পরিবার, পরিজন, সুন্দর জীবনের আশায় ব্যক্তিত্ব ত্যাগ ভালো নয়। তারা এক একটা অদামি, অকর্মণ্য। আব্বু, আমি ভুল করেছি, আর তার ফলেই এসব ঘটেছে। কোনটা ভুল অন্তু? আর এসব থেকে বাঁচতে হলে কি করার ছিল? তুই এই কবিতা পড়িসনি? এক লোক রাস্তায় বের হতো না গাড়ি চাপা পড়ার ভয়ে, নৌকায় চড়তো না ডুবে মরার ভয়ে, ফ্যান চালাতো না ফ্যান ভেঙে পড়ার ভয়ে। ওই জীবনযাপন করলে সব ঠিক থাকতো? জীবনে টানাপোড়েন আসবেই। তার শর্ত জন্মগ্রহণ করা, আর জন্মগ্রহণের পর আর ধারাবাহিকতা থামানো যায় না। এসব ভাববি না। আব্বু, গতকাল তুলি আপু বলেছিল জয়ামির আমার ঢাল। ঢাল, আগুনের তৈরি জ্বলন্ত ঢাল। অন্তু অবাক হয়ে যায়।
আমজাদ সাহেব বলেন, যেটাকে হাতে চেপে ধরে রেখে তুই সামনের শত্রুর যাবতীয় আঘাত থেকে রক্ষা পাচ্ছিস। অন্তু অদ্ভুতভাবে হাসল। এদিকে আমার হাত যে ঝলসে যাচ্ছে প্রতিনিয়ত আব্বু। আমজাদ সাহেব সায় দেয়, মুচকি হাসে। তাতে কি, জয় আমিরের ক্ষয় তোর জয়, এটাই নিয়ম। চেঙ্গিস খানও আজ মাটিতে মিশে গেছে। সবার ধ্বংস হতে হয়, আর এক এক ধ্বংসের মাঝে বৈপরীত্যের নতুন সৃষ্টি থাকে। এটা সূত্র, এটা চক্র। আব্বু, তুমি বদলেছ। শতভাগ কথা তোমার নয়, তোমার কথাতে আমার সংমিশ্রণ। আমি আমি আজ কে? অন্তু অবাক হয়ে তাকায়। আসলেই তো, কার সাথে কথা বলছে সে? কেউ তো নেই। তবে কে? জয়কে কল করেছিল পলাশ সন্ধ্যার পর। হামজা তখন কিছু ফাইল দেখছে সোফায় বসে। জয় লম্বা একটা সালাম দিল। আসসালামু আলাইকুম পলাশ ভাই। পলাশ হাসল। সালাম বস, ভালো? বলেছি এই প্রশ্ন জয়কে করবেন না। সে সর্বদা ভালো, মানুষটাও ভালো, থাকেও ভালো। ভালো থাকা একটা পেশা, একটা ব্যবসা। পুঁজি কি এই ব্যবসার? মানুষকে খারাপ রাখা। ইটস অল অফ রিলেটিভিটি পলাশ ভাই। মানুষ খারাপ থাকলে তার তুলনায় আমি ভালো থাকবো। তোর বউকে আমার হাতে দিবি না, সেটার জন্য ডিসকাশনে আসা যেত। এইটা কি করলি বাপ? চাপা হিংস্রতা পলাশের হাসি হাসি রবে বলা কথাগুলোতেও লুকায় না। হামজা বলল, লাউড স্পিকার কর। তরু এসে 2 কাপ আদা চা দিয়ে গেল। সারা বছর জয়ের ঠান্ডা লেগে থাকে। তরুর ধারণা কবে জানি এই লোকের নিউমোনিয়া বা অ্যাজমা ধরা পড়বে। জয় মাথা নাড়ল। বোকা সাজবেন না পলাশ ভাই, আপনাকে বিশাল বেমানান লাগে। বউ তো আমি দেবই না, বউ হবার আগেই দেই নাই। এখন কেমনি কি? কাহিনী অন্যটা। বউ রক্ষা করার কোনো বিষয় না ভাই, ওইটা আমি না চাইলেও হবে। আমার বউ যে সে জিনিস না। কাহিনী? কি কাহিনী? মাজহার মাজহার। আমি আপনাকে কইছিলাম ওর সাথে মিলে কোনোদিন আমার পেছনে লাগবেন না, তবুও আপনি বরাবর তাই করে আসতেছেন। আমি আপনাকে কোনোদিন বিশ্বাস করি নাই যদিও, তবুও আপনি একটা বিশ্বাসঘাতকতা টাইপের বিট্রে করছেন। যার ফকিরের সিন্নি খান সেই ফকিররাই চেনেন না। না হইল মিয়া, মাজহার তো বাদামের খোসা, আপনাকে ব্যাকআপ দিই আমরা, তবুও ছলচাতুরি। আমি কিছু করিনি, মাঝার যা করতে চেয়েছিল আমি বাধা দিয়েছি। বাচ্চা দুষ্টুমি করলে মাদেরও এরকম 2-4টা মিনিটে ধমক দিতে দেখেছি। ও ব্যাপার না, ওটাকে প্রশ্রয় বলে। আমার চেয়ে কেউ বেশি পাইনি ওই জিনিসটা। তুই ভুল বুঝে কাম ভালো করিসনি বাপ। এই একটা কথা কইলেন, ইমেজ নষ্ট করা কথা। আমি জীবনে ভালো কাম করিনি, এটা আমার পার্মানেন্ট ইমেজ। অথচ আপনি এমন টেনে কথা বললেন যেন রোজ ভালো কাম করি আর আজ একটা খারাপ কাজ করছি। এটা হইল না। আমি মরবো খুব তাড়াতাড়ি, তবু শুধরাবো না, নিজেকে কন্ট্রোল করব না। ছোট্ট জীবনে অত চিন্তাভাবনা রাখি না আমি, যখন যা মন চাই তাই করি। কল রাখেন। কল করে ফ্যার করার চেয়ে আমার পেছনে বাঁশ না কঞ্চি দেবেন, সেটা দেবেন কিভাবে সেই পরিকল্পনা করেন। ইয়া হাবিবি, আল্লাহ হাফেজ। হামজা কপালে হাত চেপে হেসে ফেলল। জয় বলল, ঘাবলা আছে ভাই? ওর মতো মাথা নষ্ট পাগলা শালা এমন বাংলা সিনেমার মতো এমন সরল ফোন আলাপ করতে কল লাগাইছে। কাহিনী অ্যাডজাস্ট হচ্ছে না শরীরে, কিরমির করতেছে। হামজা শান্ত স্বরে বলল, তোর ফোন ট্র্যাক ডাউন করার জন্য হতে পারে। এত উন্নত ডিভাইস তো এসবি ডিপার্টমেন্টেও নাই। ওর কাছে থাকলে কি? তা মানে বুঝছ? দিনাজপুরে নেই ও? আই গেস ঢাকাতে কোথাও আছে। কঠিন প্ল্যান প্রোগ্রাম চলছে। কাগজপত্র ছুঁড়ে ফেলার মতো টেবিলে ফেলল হামজা। একটাতেও মনের মতো কিছু নেই। জয়কে বলল, এগুলো স্টেটমেন্ট, এসব রাজনীতিতে পাঠালে ওপর মহল মজায় লাথি ছাড়া আর কিচ্ছু দেবে না। কল করে কাউকে ডেকে বসে রইল 2 জন চুপচাপ। আদা চা ঠান্ডা হয়ে এসেছে, শরবতের মতো ঠান্ডা সেই চা। জয় শব্দ করে বাচ্চাদের মতো চুমুক দিয়ে খেতে লাগলো। হামজার ওপর মহল দেশের ক্ষমতাসীন দলের মহাকর্তারা, তারা অবিনিময়ে কিছুই দেয় না। বিরোধী দলের ছেলেদের আটক করা, অত্যাচার করা, মিথ্যা অপরাধ সাজিয়ে কারাগারে ঢোকানোর মতো কাজগুলো হামজার মতো উঠতি নেতাকর্মীদের উপর ন্যস্ত করা হয়। তাদের প্রফিট তারা কাজের স্কোর অনুযায়ী নির্বাচনের আগাগ দিয়ে পেয়ে যাবে। নীরব চুক্তিটা এমনই হয়। যে যতটা ভালো কাজ করে দেখাতে পারবে ক্ষমতা পাবার ক্যান্ডিডেটদের মাঝে, তারাই অবশ্য অগ্রগামী থাকবে। হামজা যা করছে, যা করতে চাইছে, 2018-এর সংসদ নির্বাচনে একটা মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নেহাত কম নয় তার। ডাউন পার্টি মাজহার, সে মানতে পারল না বিষয়টা। প্যাচ লাগালো, কঠিন প্যাচ। যে কাজ হামজা এবং জয় মাসখানেক আগে করে ফেলতে পারত, তা গতরাতে সম্ভব হয়েছে। মাজহারকে পুরোটা সমর্থন ও সহায়তা দিয়েছে পলাশ, নয়তো পলাশের বাপ বেকার বসে আছে, দলছুট হয়ে গেছে। তারা এখন আমজনতার চেয়ে বেশি কিছু না।
শত্রুর শত্রু নিজের বন্ধু। মাজহার নীতিটা পালন করেছে। পলাশের ব্যবসায়িক পার্টনারশিপের জোরে হামজাদের অধিকাংশ কাজের খোঁজ পলাশের কাছে থাকে। পলাশ তা লিক করত মাজহারের কাছে। মাজহার নিজের ক্ষমতাসীন দলের চামচামি করলেও এবার হিংসাপরায়ণতা তাকে বিরোধী দলের গোপন তথ্য দেবার কাজে নিয়োজিত করেছিল। অ্যালার্টেশন পেয়ে পেয়ে ওরা নিজেদের গুটিয়েছে। জয় হামজার পেরেশানি চরমে পৌঁছেছিল। দিনের পর দিন দুই ভাই ছুটেছে। শেষ অবধি বাচ্চাগুলোর অসহায়ত্বের চিত্র, ভিডিও বিবরণ তাদের সফল করেছে। অতগুলো বাচ্চার জীবন বাঁচাতে তাদের ধর্মের বড় ভাইরা ছুটে আসবে না, তা কি হয় নাকি? ধরা দিয়েছিল। শর্ত ছিল বাচ্চাদের ছেড়ে দেওয়া। হামজা দেয়নি। ওরা জানের ভয় অল্পও পায় না। বাচ্চাদের ছেড়ে দিলে ওরা মৃত্যু কবুল করবে, তবুও কোনো জবানবন্দি দেবে না। আজ বাচ্চারা পেট পুড়ে খেয়েছে। খেতে পায়নি তাদের আমিররা, খেয়েছে মার। সেসব হজম করতে না পেরে লুটিয়ে পড়েছে। কেউ কেউ জ্ঞান হারিয়েছে। হ্যাংলা পাতলা চেহারার রন্টু এসে দাঁড়ালো হামজার সামনে। কপালে হাত ঠেকিয়ে মাথা নুইয়ে সালাম ঠুকল। সে হাঁপাচ্ছে। হামজা জিজ্ঞেস করল, কি অবস্থা? ভাই পাথরের মতো মার খাইতেছে, তবুও কথা কয় না। আমার কাছে আবার অজুর পানি চাইছে, ঈশান নামাজ পড়ব। জয় উঠল, এক মগ পানি নিল বাথরুম থেকে। হলরুম থেকে বের হয়ে যাবার সময় হামজা ডাকে, কোথায় যাচ্ছিস? জয় ফিরে তাকায়, একটু সাক্ষাৎ করে আসি, আর অজুর পানি দিয়ে আসি। আঘাত করিস না এখন আর। জয় বলল, করব না। রন্টু ডাকে, ভাই। আনমনে জবাব দেয় হামজা, হুঁ ভাই, একটা কথা কই। বল। আগে বহু তেমন কেস সালটাইছি, একটু মারলেই ওগোর ধর্মটর্ম সব গোড়ের ভিতর দিয়ে পালাইতো। এরকম শক্ত যান দেখি নাই ভাই। আমার কাছে আবার অজুর পানি চাই, একটা টু শব্দ করে না, ব্যথাও লাগে না মনে হয়। কেডা ভাই ওইটা? আগে বহুত শিবিরের সওয়ালরে খালাস করছি। ওরা মরার আগে বাঁচতে চাইছে, নামাজ কালাম পড়তে চায় নাই। আজকের বাকিগুলাও ওই লোকটার মতন না, অত শক্ত ছিল না, এইটা আলাদা। হামজা শান্ত চোখ তুলে তাকালে রন্টু ঢোক গিলল। ভয়ে আর কোনো কথা বলল না, চলে গেল দ্রুত হামজার সামনে থেকে। নিচতলার আঙিনা পার্টির ছেলেদের আনাগোনায় গমগম করে সারাক্ষণ। নিচে যেন বহুদিন ব্যাপী উৎসব চলে সারা বছর পাটোয়ারি বাড়িতে। সেটা আরও বেড়েছে হুমায়ুন পাটোয়ারির মৃত্যুর পর। একগাদা সৈন্য মোতায়েন রেখে দুই ভাই বেরিয়ে গেল সন্ধ্যার আগে। চারিদিকে ঝামেলা সামাল দিতে হচ্ছে একসাথে। অন্তু বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দেখল নিচের আঙিনায় ভেতর বাড়ি পাহারাগুলো। ক্লাব ঘরে আগুন লাগার পর থেকে ওখানে আড্ডাটা তুলে এনে এখানে বসানো হয়েছে যেন। রাতে রান্না চড়িয়েছে তরু। অন্তু চুপচাপ দাঁড়িয়েছিল। কত রকম ভাবনা মনে মনে খেলা করে যায়। জয় আমিরের ওপর সে কৃতজ্ঞ। জয় আমির তাকে বাঁচিয়ে রেখেছে, কৃতজ্ঞ সে। ঠিক যেন মানুষ কৃতজ্ঞ থাকে অ্যান্টিবায়োটিক ওষুধের ওপর, যেটা রোগ সারানোর সাথে সাথে শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল করে, শক্তিমত্তা হনন করে, মাসখানেকের জন্য অকেজো করে মানব দেহকে এবং বৃক্কে এক প্রকার ক্ষতি সাধন করে যায় চলমান হারে। জয় আমির দাহ্য রাসায়নিক দ্রব্যগুলোর মতোই ভালো। অন্তু এসব ভেবে হাসে। রিমি এসে কখন পেছনে দাঁড়িয়েছে টের পায়নি। জিজ্ঞেস করল, কিছু বলবেন? আপনার রুম বহু দূরে, কানে কিছুই আসে না। হবে হয়তো, তাতে ভালো তো, কান ভালো আছে। আমার নেই, ঘর পরিবর্তন করুন। মুখ ফিরিয়ে অনীহার সাথে বলল অন্তু, আপনার কি হয়েছে আরমিন? অন্যরকম লাগছে। শুধরাতে চাই নিজেকে। মানে? কেন এসেছেন? চাবি এনেছি, ফিরিয়ে নিয়ে গিয়ে রেখে দিন। জায়গার চাবি জায়গায়। আপনি যাবেন এখন বড় ঘরে? প্রশ্নই ওঠে না। আমি নিজে আর বিপদ বাড়াবো না। এই বিপদে পড়ার ফলে কার কার উপর যে কৃতজ্ঞতা রাখতে হচ্ছে রিমি, ভাবতে পারেন? আমি বিপদে আছি, তা থেকে প্রোটেক্ট করছে আমায়, আর আমার তার উপর কৃতজ্ঞতা রাখতে হচ্ছে। এর চেয়ে আর কি খারাপ খেসারত গুনলাম? এটাই সবচেয়ে কঠিন। তাই আর বিপদ নয়, আর না নতুন কৃতজ্ঞতা। এত অহংকার আপনার? ভুলভাল শব্দ উচ্চারণ করছেন রিমি। ওটা আত্মমর্যাদা বোধ। কোনো পাপিষ্ঠর ওপর কৃতজ্ঞতা বোধ এক প্রকার আত্মগ্লানি। এই আত্মগ্লানি বইতে পারছি না। ওদের প্রতিটা আঘাতের আত্মচিৎকার আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। এতদিন এভাবে টর্চার করা হয়নি ওদের। হয়নি, এখন হবে। খারাপ কি তাতে? আমারই বাকি। আমি মানুষ, সাধারণ এক অসহায় মেয়ে। আমার ক্ষমতা নেই ওদের সহায়তা করার। এমন কেন করছেন? এত শক্ত হচ্ছেন কেন? প্লিজ আরমিন, আপনি সাহসী। আমি পারি না ওইসব দেখতে, মোকাবেলা করতে। আপনি পারেন, আপনার সাহস আছে। অন্তু শক্ত গলায় চিবিয়ে বলল, সাহস? কিসের সাহস? হারানোর সাহস, তাই তো? বাপ, ভাই, ক্যারিয়ার, সুন্দর জীবন সব হারিয়ে ফেলার বোকা সাহস আছে, তাই তো? অথচ আপনারা চালাক। নিজেদের গা বাঁচিয়ে
যা হয় করেন, আপনাদের কোনো শত্রু নেই, ক্ষয় নেই, ড্যামন মি। এই কথাটুকু বুঝতে এত দিন লেগে গেল আমার। রিমি কেমন কাতর হয়ে উঠল। আমি মানছি, সব মানছি, কিন্তু ওদের শরীরের ব্যথার কাতরানির আওয়াজ সহ্য হচ্ছে না আমার। আপনি একটু দেখে আসুন, পায়ে পড়ি আরমিন, যান বড় ঘরে একবার, সমস্ত ভার আমার। ওরা এখন ব্যথায় ছটফট করে চিৎকার করছে, আমার কানে সইছে না। সিঁড়ির দরজা খুলতে এই দিন অন্তর খুব হাত কেঁপেছিল। সে জানে না ভেতরে কি দেখবে। সেই বিদ্রোহী সঙ্গীতের মালিক। বড় ঘরে পা রাখতে পা টলছিল খুব, হাত পা জড়িয়ে আসছিল। পশ্চিমের কোণের লোহার দরজার ওপাশে ছেলেদের আওয়াজ আসছে। ওরা যদি ভেতরে ঢুকে আসে কি করে সামাল দেবে সে? খালি হাত তার। সে কম্পিত পায়ে বড় ঘরের ভেতরে গিয়ে দাঁড়ায়। কড়া পাওয়ারের স্পটলাইট ঝুলছে মাথার ওপর। দুজন কাত হয়ে শুয়ে আছে। আব্দুল আহাদকে দূর থেকে চিনতে পারল অন্তু। তার পা উঠছিল না, তবুও হেঁটে এগিয়ে গেল। ওরা সবাই মিলে আহতদের সেবা করছে। অন্তু মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ে। 4 জন নতুন পুরুষ, 2 জন পড়ে আছে। একজন পা ছড়িয়ে বসে পায়ের ক্ষততে হাত বোলাচ্ছে। রডের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে চামড়া। ত্বক বিদীর্ণ হয়ে মাংস থেতলে যাওয়া স্থানে হাত বোলাচ্ছে। চতুর্থ জন দেয়ালে হেলানা দিয়ে বসে আছে, চোখ বুজে বসে আছে। হাতে ব্যান্ডেজ, কপালে শুকনো রক্ত। মুখটা ওপাশে কাত হয়ে থাকায় দেখতে পেল না অন্তু। পায়ে শিকলের বেড়ি আটকানো, তার তালাবদ্ধ লোহার বিমার সাথে। অন্তু কয়েক কদম এগিয়ে গেল। মাথার চওড়া ওড়নার প্রান্তটা আর একটু টেনে দিল। সকলে ফিরে তাকায় ওর দিকে, অবাক হয়ে চেয়ে থাকে। চতুর্থ জন বাহির মানুষের উপস্থিতি টের পেয়েও মুখ ফেরানোর তাড়া বোধ করছিল না যেন। অন্তু আব্দুল আহাদকে বলল, খেয়েছ কিছু? শুকনো মুখে মাথা নেড়ে হ্যাঁ জানায় আব্দুল আহাদ। অন্তুর কাছে মিথ্যা ঠেকল। নারী কণ্ঠের আওয়াজ পেয়ে সেই পুরুষ মুখ ফেরায়। অন্তুর রক্ত সঞ্চালন থামল। কাঠের আসবাবের মতো জমে দাঁড়িয়ে থাকল। সেই চোখ, রুমালে বাঁধা মুখোশের আড়ালে যে চোখ দুটো তেজস্ক্রিয় রোশনির মতো জলজল করে জ্বলে উঠেছিল সেই দিন, সেই চোখ জোড়াকে অন্তু ভুলতে পারবে না কোনোদিন। চাপ দাড়িতে প্রশস্ত মুখখানা, ম্লান সেই পুরুষের। পরনে খাদি কাপড়ের ফতোয়া, কালো প্যান্ট, তার কয়েক স্থানে ছেঁড়া। হাতের কালো বেল্টের ঘড়িটার কাঁচ ফেটে গেছে। অন্তু খেয়াল করে পায়ের যে স্থানে শিকলের বেড়ি, স্থানটায় রক্ত জমাট বেঁধে দগদগে ঘা তৈরি হয়েছে। পুরুষটি সোজা হয়ে বসল। নিজের দৃষ্টি সংযত করে অন্যদিকে তাকিয়ে অন্তুকে উদ্দেশ্য করে বলল, এখানে এসেছেন কেন? ফিরে যান বাড়ির ভেতরে, নিজের ঝুঁকি বাড়াবেন না। সেই সুতীব্র ভরাট কণ্ঠস্বর, সেদিন রাতের বিদ্রোহী স্বর। অন্তু চোখ নামায়, শুধু এইটুকু উচ্চারণ করতে পারে, কে আপনি? আমি সৈয়দ মুরসালিন মহান। অন্তু 2 কদম পেছায়, চোখের পলক ফেলে না। অন্তু নির্বিকার হয়ে চেয়েছিল অনেকক্ষণ পর জিজ্ঞেস করেছিল, মুমতাহিনার সঙ্গে আপনার সম্পর্ক কি? আমার ছোট বোন, সংক্ষিপ্ত জবাব দিল মুরসালিন। অন্তু কিছুক্ষণ সময় নিয়ে শান্ত হলো। এরপর জিজ্ঞেস করল, মুমতাহিনার ভাইকে তো শুনেছিলাম মেরে ফেলা হয়েছে। মুরসালিন নিশ্চুপ মেঝের দিকে চেয়ে থাকে। দৃঢ় সুস্থির চোখ দুটোই অবাধ অটলতা। অন্তু শরীরের ভার ছেড়ে একটা লোহার খণ্ডের উপর বসে পড়ে। ওদের গোঙানির আওয়াজ অবরুদ্ধ কুঠুরির দেয়ালে কাঁপন ধরাতে চাইছে। স্পটলাইটের তীব্র হলদে আলোতে মাথা ধরে যাবার জোগাড়। এরা ঘন্টার পর ঘন্টা পার করছে। ঘুমানো অসম্ভব এই আলোর তলে। আপনি চিনতেন আমায় সেই রাতের আগে? না। তবু প্রথম দেখায় কোনো বিরূপ আচরণ করেননি? আপনি করেননি বিধায়। তাছাড়া পাটোয়ারি বাড়ির কোনো সদস্যের সঙ্গেই আপনার সম্পর্ক বিশেষ ভালো নয়। তাদের উপর আপনার কোনো মায়া বা ভালোবাসা থাকবে এমনটা আশা করিনি আমি। আর দুঃখিত, আমি সেদিন কিছুটা ছলনার আশ্রয় নিয়েছিলাম এবং সেক্ষেত্রে 2-1 বার তুমি বলে সম্বোধন করেছিলাম আপনাকে বিভ্রান্ত করার জন্য। অন্তু ভাবে, লোকটা কে? ভেতরের খবর জানে বেশ। অন্তুর চোখে মানুষ চেনার বিশেষ ক্ষমতা আছে অল্প স্বল্প। সে চট করে মানুষ বিচার করে ফেলতে পারে, শুধু পারে না অভিব্যক্তি লুকাতে। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানোর নির্বোধ স্বভাবটা খুব দৃষ্টিকটুই বটে। মানুষের অভিব্যক্তি এবং চোখের দৃষ্টি কথা বলে। সেই কথা বোঝে সে। সেদিন তার হাতে অস্ত্র ছিল, তবু অজ্ঞাত পুরুষটিকে সে আঘাত করেনি। সেই নির্দেশ তার মস্তিষ্ক তাকে দেয়নি। ভরসা অথবা একরকম দ্বিধা সে আজ অব্দি 3টে পুরুষকে করতে পেরেছে। আব্বু, আগন্তুক আর 3য় জনের কথা ভাবতেই সংকোচে কুঁচকে এলো ভেতরটা। জয়ামির, অপ্রিয় এক অন্যতম ঘৃণ্য ব্যক্তিত্ব। তাকে সে ভরসা করে নাকি আশা রাখে সেটা জানা নেই। প্রথম 2 জন তার ভরসার মান পুরো দমে রেখেছে।
তাদের দ্বারা এই অবধি ক্ষতিগ্রস্ত হয়নি সে, অথচ তৃতীয় জনের পাপ পুণ্যের তুল্য রাশি অসংজ্ঞায়িত। পরিমাপ করলে পাপ এবং ক্ষতির পরিমাণ বেশি হবে প্রথম চালেই। আপনারা হামলা করেছিলেন বিয়ের গাড়িতে? জবাব দিল না মুরসালিন। অন্তু বুঝল ঘটনা সত্যি। জয়ের সাথে সাথে অন্তুর ভেতরে স্বল্পভাষী এই পুরুষটাকে নিয়েও কিছু কৌতূহল জন্মে গেল। লোহার গেটের ওই দিক থেকে ধাতব আওয়াজ ভেসে আসছিল। মুরসালিন সতর্ক করল, আপনি ভেতরে যান, নিজেকে বিপদে ফেলবেন না এখানে আসার খাতিরে। আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই আমাদের। আল্লাহ পাক সহায় হলে আমরা যেভাবেই হোক না কেন দিন কাটিয়ে নেব। আপনি আর আসবেন না এখানে। কথাগুলো মুরসালিন সম্পূর্ণটা ঢালাই মেঝের দিকে দৃষ্টি অবনত করে বলছিল, একবারও অন্তুর দিকে ফিরে তাকায়নি। অথচ দৃঢ় কণ্ঠস্বরের একরাশ আত্মবিশ্বাস ঠিকরে পড়ছিল তার কণ্ঠস্বর থেকে। চেহারাটা মুরসালিনের আরবীয়দের মতো অনেকটা, সবুজাভাব চোখের মণি, কালচে বাদামি চাপদাড়িতে সুপুরুষ বটে। আবারও বলল মুরসালিন, ওরা ভেতরে আসবে এক্ষুনি, আপনি বেরিয়ে যান, থাকবেন না এখানে। অন্তু খেয়াল করল মুরসালিনের বাঁ হাতের কনুইয়ের কাছে টসটসে ক্ষত, পুরো শরীরটা বিধ্বস্ত, চোখে ক্লান্তি কাতরতা আছে, তবে উদ্বেগ নেই। মুরসালিন আব্দুল আহাদকে বলল, তুমি এগিয়ে যাও ওনার সঙ্গে, সিঁড়িঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। একা ফিরতে পারবে তো অন্ধকারে? জি ভাই, পারবো। আপা আসেন আমার সাথে। অন্তুর কানে তখনও ওদের ভোতা গোঙানির আওয়াজ লেগেছিল। যন্ত্রণায় ছটফট করছে ওরা। তুলির ঘরের সামনে দিয়ে ফেরার সময় দেখতে পেল তুলি কোয়েলের মাথায় পানি ঢালছে। অনেকক্ষণ সেখানে বসেছিল অন্তু। জ্বরে গা পুড়ছে ছোট্ট মেয়েটার, তরুরও জ্বর, অথচ মেয়েটা অতিরিক্ত চাপা স্বভাবের। অন্তু শিওরে বসে অনেকক্ষণ ধরে কপাল টিপে দিল তরুর। মাথায় পানি দিতে চাইলে রাজি হলো না। অন্তু নিজের রুম থেকে একটা ওষুধ নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে এলো। রাতে ফিরে খাবার খেয়ে হামজা বড় ঘরে এবং জয় রুমে এলো। অন্তু তখন বিছানা ঝাড়ছিল। জয় শরীরে ঠান্ডার প্রকোপ নিয়ে লম্বা একটা গোসলে গেল। গায়ে পানি ঢালছিল আর গান গাইছিল গলা ছেড়ে। কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা। গোসল করে এসে বলল, ঘরওয়ালি খাবার রুমে আনো। অন্তু চুপচাপ আনলো। জয় বেহায়ের মতো আবদার করে, খাইয়ে দাও। অন্তু বেশ নরম সুরে বলল, আপনি খেয়ে নিন, আমি পড়তে বসবো। জয় আস্তে করে বলে, হাত কাটা। অন্তু দেখল জয়ের হাতে ব্যান্ডেজ জড়ানো। আশ্চর্য লাগে তার, একটা মানুষ মাসে কয়বার আহত হয়। অন্তু ধারণা করল মুরসালিনের কপালটা বোধহয় জয় ফাটিয়েছে। বিয়ের দিন আঘাত পেয়ে কপালের পাশে বিশাল জখম হয়েছিল, তার শোধ। অন্তু খাওয়াতে বসল প্রথমবার। জয় তাকিয়েছিল। এক পর্যায়ে বলল, পাখির আহার করাচ্ছ? তোমার হাতে 4 বারের খাবার আমি একবারে মুখে ঢুকাই। অন্তু হেসে ফেলল। জয় অবাক হয়ে চেয়ে থাকে, হাসছ তুমি? অন্তু বড় এক লোকমা তুলে দিল জয়ের গালে। তারপর কত শান্ত আর বয়স্ক মেয়ের মতো বলল, আপনি আমায় হাসতে দেখেননি না? দেখার কথাও নয়। সামনে এলেই পশুর মতো আচরণ নিয়ে এসেছেন, তখন হাসি পাবার নয়। আমি মেজাজ খারাপ নিয়ে হাসতে পারার মতো ভারী বুদ্ধিমতী নই। আজ কি ভালো আচরণ করছি? সয়ে গেছে মনোযোগ অন্তুর পুরোটা ভাতের প্লেটে। জয় অপলক অন্তুকে দেখল শুধু। প্রকাশ্যে ঠিক যেমন নিখুঁত অবহেলা, নীরবেও অন্তুর অবহেলা তেমনই নিখুঁত। টের পাওয়া যায়, কিন্তু অভিযোগ করা যায় না। তবুও আগে কখনো এত শান্তিপূর্ণ মুহূর্ত আসেনি তাদের মাঝে। অন্তুকে সে অন্তত প্রথমবারের মতো হাসতে দেখল আজ। মলিন হাসি, তবুও দেখতে সুন্দর। আমার মনে হয় তুমি জন্মেছিলে গোমরামুখ হয়ে। না তো? তাই নাকি? তাই। জয় মাথা দোলায় দুই দিকে। অন্তু মৃদু বিরোধ করে। হাসতে ভুলেছি কিছুকাল হলো। তার আগে ক্ষেত্রবিশেষে খুব চঞ্চল আর সরল মেয়ে ছিলাম, এটা স্বীকার করছি। আমি বরাবরই একটু মারাত্মক করা। জয়ের কথায় মৃদু হাসল অন্তু। দুই পাশে মাথা নাড়ল। আমি মায়া করতে, প্রতিদান দিতে, সম্পর্ক রক্ষা করতেও জানি। আমি অন্তর দিয়ে খুব তীব্র ভালোবাসতেও জানি। কলিজায় টান লাগলে খুব অসহায়ের মতো হাউমাউ করে কাঁদতে জানি। আবার আঘাতকারীকে এতটা জ্বালাতনও দিতে জানি যে লোকে তখন আমায় স্বার্থপর ভেবে বসে। এটা বুঝবেন হয়তো পরে। যারা যেমন আচরণের যোগ্য, আমি তাদের সামনে কেবল তেমন, শুধু একটু বোকা। বোকামিটা কি জানেন? কি? জয় খুব মনোযোগী শ্রোতা, সে পলকও ফেলছে না। অন্তু তাকায় না তার দিকে। নিচের দিকে তাকিয়ে প্লেটে হাত নাড়াচাড়া করতে করতে কথা বলছে। নিজের ভেতরের আক্রোশগুলো লুকিয়ে বুদ্ধিমানদের মতো মিথ্যা তোষামোদ করতে পারি না। তেল মেরে মন জয় করতে জানি না। আমার উপর আঘাত এলে তা সহ্য করে চুপ থাকতে পারি না।
তাতে করে শত্রুর সংখ্যা বয়সের তুলনায় কয়েক গুণ বেশি হয়ে গেছে। স্টুপিড একটা আমি। জয় শুধু চেয়ে রইল। তাদের বন্ধনটা রণতরীর ন্যায় ভাসমান, জ্বলন্ত। আজ অন্তুকে অন্যরকম অদ্ভুত লাগলো। এদিন জয়ের প্রথমবার মনে হয়েছিল এই মেয়েটার কাছে তার পাপ সীমা ছাড়িয়েছে। বুকে এক প্রকার অস্থিরতা ডানা ঝাপটেছিল প্রথমবার জয়ের। অন্তুর সুকরুণ ভাষাগুলো তাকে উপলব্ধি করিয়েছিল সে কারো আসামি। প্রথমবার এমনটা হলো। সরল ছিলে না কোনোদিনই। প্রচুর অহংকার তোমার ভেতরে। না, ওগুলো আমার নির্বুদ্ধিতা। আমি নিজের কষ্ট ও দুর্বলতাকে পুঁজি করে মানুষের সহানুভূতি কামাতে আগ্রহী নই কখনোই। ব্যক্তিগত দুঃখকে মুখে করে ঘুরে নিজের অসহায়তা দেখাতে পারি না। তাই আমার মিছিমিছি কাঠিন্য আর অসভ্যতাই সবসময় নজরে আসে। আবেগ কখনো মুখরিত হয় না। বিস্ময়ে জয়ের হৃদযন্ত্র থেমে রইল। অন্তু যেন জয়কেই বর্ণনা করলো এতক্ষণ। এত গাঢ় মিল আর বৈশিষ্ট্যগত সাদৃশ্য নিয়েও তারা দুজন দুজনের থেকে কত দূরে, কত বিরোধ তাদের মাঝে। অথচ গঠনগত দিকটা এক সুতোয় গিট দেওয়া। প্রতিটা বৈশিষ্ট্যে অন্তু জয়ের মাফিক। শুধু মেয়েটার শক্তি নেই জয়ের মতো, তাই বুঝি এত দুর্ভোগ। জয়েরও তো ছিল না এককালে। দুজনের মাঝে নিজেকে লুকানোর পদ্ধতিতে কেবল অল্প ফারাক আছে। জয়ের হাতিয়ার রসিকতা, অন্তুর গাম্ভীর্য। জয় খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথা নাড়ল। মানছি। জয় আরেক লোকমা খাবার চিবিয়ে শেষ করে বলল, মেয়েদের এত গাম্ভীর্য ভালো না। কি ভালো তবে? ফ্যাস ফ্যাস করে কাঁদা? শুধুই স্বামীর সেবা করা? স্বামী তার যেমনই হোক, আর কুকুর বেড়ালের মতো বছরের পর বছর শুধু বাচ্চা জন্ম দেওয়া? স্বামী যাই করে বেড়াক, দুমুঠো ভাত পেলেই হলো। মারধরগুলো নীরবে সহ্য করে চিহ্ন লুকাতে শাড়ির আঁচল বাড়িয়ে পড়া? জাহিলি যুগের মেয়ে না আমি? জয় সন্তুষ্ট হাসে। একসময় হাসিটা প্রসারিত হতে হতে সুবিশাল হয়ে ওঠে। আস্তে করে উচ্চারণ করে, অস্থির চিন্তা মায়েরি, ড্যাম। শব্দ করে হেসে ফেলে। ঘরওয়ালি, তুমি মাল্টিপল পার্সোনালিটিতে চলে গেছ। নিজের এক সত্তা তোমাকে ধিক্কার দিলে আরেক সত্তা তার প্রতিবাদ করে। নিজের সাথে খুব তর্ক হয়, তাই না? এটা খারাপ না বটে। আপনারও আছে রোগটা। তুমি কি করে জানলে? মুখ ফসকে বলে ফেলল জয় অবাক হয়ে। অন্তু হাসল। আপনার এক সত্তা বলে আপনি পাপ করেছেন, যা করছেন তা ঠিক না। আরেক সত্তা তার বিরোধিতা করে পয়েন্ট কাটিয়ে দেয়। যেটাকে আপনি বলেন জয় আমির কখনোই নিজের কর্ম নিয়ে আফসোস করে না। জয় বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল। অন্তু নিজে থেকেই আলতো হাসে। আমার 90% পড়া ও আত্মস্থ করা বই আপনি, জয় আমির। এতগুলো দিন শুধু বোকামিই করিনি, কিছু ন্যাকামিও করেছি, যেটাকে হিপোক্রেসি বলা হয়। চোখ মারল অন্তু। তার বদলে অবশ্যই স্থায়ী বিনিময় শোধ করেছি কিছু। জয় আবল তাবল বলল যেন। আমার মনে হয় তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ ঘরওয়ালি। না বাসলেও ভালোবাসবে একটু দিন গেলে। অন্তু গভীর চোখে চেয়ে মসৃণী স্মিত হাসল। সূর্য পশ্চিমে উদিত হয়ে পূর্বে অস্তমিত হতেই পারে। জয় হো হো করে হেসে ফেলল। হতেই পারে, তাহলে তো হলোই। সূত্র অনুযায়ী আমিও আপনাকে ভালোবাসতেই পারি। জয়ের হাসি ঠোঁটেই রইল, শুধু সেটা জ্যোতি নিভে অন্ধকার হয়ে এলো হাসিটা। অন্তু খাবার এগিয়ে নিয়ে গেলে জয় মানা করল, আর খাবো না। আর কিছুটা আছে, নিন। খেতে ইচ্ছে করছে না আর, জোর করো না ঘরওয়ালি। সে উদাস পায়ে উঠে দাঁড়ায়, সিগারেট ধরিয়ে ধোঁয়া গিলতে থাকে। অন্তু প্লেট রেখে এক গ্লাস পানি এনে ধরিয়ে দেয়। জয় আনমনে ছিল, চমকে উঠে গ্লাস নেয়। জয় আচমকায় জিজ্ঞেস করে, আমায় অনেকেই ঘৃণা করে, কোনোদিন কারণ জিজ্ঞেস করিনি, তোমায় করছি। মুখে কিছু না বলে শুধুই মুচকি হাসল। সেখানে কত জবাব শব্দহীন পড়ে আছে। সেসব চেপে বসল। আমি কৃতজ্ঞ আপনার ওপর, ধন্যবাদ। জয় বিভ্রান্ত হলো কিনা বোঝা গেল না। নারীর ছলনায় জয় আমিরের মতো পুরুষেরাও কেমন প্রভাবিত হয় তা তার অভিব্যক্তিতে অন্তত ধরা গেল না। অন্তু বলল, কাল সকালে একটু ওই বাড়িতে যেতে চাই, কয়েক ঘন্টা থাকবো। একটা ছেলেকে সঙ্গে দেবেন? একা যেতে ভয় লাগে, চারিদিকে যা চলছে। এবার জয় অবাক অথবা সন্তুষ্ট হয়ে তাকালো। তার উপর অন্তুর এই ভরসা ভীষণ দুর্বল। পরক্ষণে নিজেকে বকিয়ে উঠল। অফ হোয়াইট রঙা দেয়ালের ডান পাশে একটি বর্ষপঞ্জিকা ঝুলছে। পাতাটা আগের মাসের। আজ সবই মাস বদলেছে, পঞ্জিকার পাতা উল্টানো হয়নি। সালটা ঠিক আছে, 2018 খ্রিস্টাব্দ। মেহজাবিন স্থির দৃষ্টিতে চেয়ে থেকে ধীর পায়ে উঠে গিয়ে পাতাটা উল্টে দিল পঞ্জিকার। গত পরশু জুন মাসের 29 তারিখ জয় আমিরের 31তম জন্মদিন ছিল। আজ জুলাইয়ের 1 তারিখ যাচ্ছে, বিকেল হয়ে আসছে। জানালার বাইরে তাকিয়ে দেখলেন মিস ক্যাথরিন।
মেহজাবিন কাহিনীর মাঝে চট করে থেমেছে। এরপর উঠে গেছে পঞ্জিকা ঠিক করতে। এই মেয়েটা এক অদ্ভুত চলনের, বুঝতে পারেন না তিনি। মেহজাবিন ফিরে এসে সোফাতে বসল ফের। তিনি খুব বিরক্ত হলেন। ভ্রু কুচকে তাকালেন সম্মুখে বসে থাকা ২৬ বর্ষীয়া নারীটির পানে। অতি হালকা এক ধরনের নীল রঙা, যেটাকে বলা হয় ক্যাডেল ব্লু কালার, সেই রঙা খাদি কাপড়ের শাড়ি পরনে। বা হাতে জোড়া স্বর্ণের চুড়ি, গলায় চিকন সোনালি চেন, কুকরানো লম্বা চুলগুলো ঘাড়ের ওপর হাতে খোপা করা। কোনো প্রসাধনী নেই, তবুও যেন কোনো অভিজাত কুমারিকা। কাজের চাপে নিজের বিশেষ যত্ন ছাড়াও এত অলংকারহীন ঐতিহ্য আর গাম্ভীর্য। রোজ মুগ্ধ হলেও সেদিকে তাকিয়ে মিস ক্যাথরিন বিরক্ত হলেন আজ। মেহজাবিন চেয়ে আছে জানালার বাইরে। শাড়ির বিশাল আঁচলটা বিছিয়ে আছে মেঝেতে, পা দুটো মেলে দেওয়ার মতো বসে আছে। সোফার হাতলে হাত মেলে রেখেছে। রাজ্যের ভাবুকতা কাজলহীন চোখ দুটোই উদাস উদ্দেশ্যহীন দৃষ্টিজোড়া প্রকৃতিতে বিছিয়ে আছে। চট করে কাহিনীর মাঝে থেমেছে, আর শুরু করছে না। তিনি বৈকালিক প্রার্থনা ভুলে শুনছেন কাহিনী। তাতেও বেশ বিরক্তই হচ্ছিলেন বটে। আজ এই মেয়েকে দেখে কে বলবে সে একসময় এত হট মেজাজি ছিল। সমুদ্রের মতো গভীরতা, নিশ্চুপ চলন, বিনয়ী ভঙ্গিমা, শব্দহীন পদক্ষেপ আস্তার। সেসব কি পূর্বের সেই হুটহাট খেপে ওঠার অভিজ্ঞতারই প্রাপ্তি? কিছু বলতে যাবেন, তার আগেই মেহজাবিন হাত উঁচিয়ে ধরে মুচকি হেসে বলল, ক্ষমা চাইছি মাদার, একটু বিরতি প্রয়োজন আমার। 1 কাপ চায়ের তৃষ্ণা পেয়েছে, তা মিটিয়ে বরং আপনার প্রশ্নের উত্তর দিই। তখনও দৃষ্টি জানালার বাইরে। ওইভাবেই মেহজাবিন ডাকল, লতা 2 কাপ চা করে দে। এরপর জানালা থেকে নজর ফেরালো, মুচকি হেসে বলল, আপনার প্রশ্ন করুন এবার। অনেক প্রশ্ন করেছি এই যাবৎ, কোনোটারই উত্তর না দিয়ে একরোখার মতো গল্প বলে গেছ। অসন্তুষ্ট হবেন না, এবার কিন্তু আমি নিজেই প্রশ্ন করতে বলেছি। ঠিক আছে, সব পরে হবে। আগে এটা বলো, তুমি মাইন্ড ট্রায়াঙ্গেল ইন্টারাক্ট প্লে করেছো ওদের সঙ্গে? ভ্রু জড়িয়ে ফেললেন মিস ক্যাথরিন। তা বলছো কেন? মনে হলো। না, সেসব পারি না আমি। ঈশ্বরের দোহাই, মিথ্যে বলবে না। জয়ামির এই পর্যায়ে তোমার প্রতি মনোযোগী হয়ে উঠেছিল। তাতে কি প্রমাণিত হয়? তুমি তো এটাই চাইতে, তার জীবনের প্রতি মোহ জন্মাক। তার সাথে শুধু লড়াই চলেছে আমার, সেটাও আমার খালি হাতের। এত গভীরভাবে ভাবছেন কেন? মিস ক্যাথরিন হাসলেন। সংসারটা কি অভাবুকেরা করে? তোমার রুক্ষ আচরণ জয়ামিরকে তোমার দিকে মনোযোগী করেছিল, আর সেই মনোযোগ তোমাকে নিয়ে তাকে ভাবতে বাধ্য করেছে। আর তা থেকে তোমার প্রতি সে, কারণ তুমি ছিলে সবার থেকে ব্যতিক্রম তার দৃষ্টিকোণে। তার সম্মুখে তুমি প্রথম কেউ যে তাকে সমীহ না করে ধিক্কার জানিয়েছে বারবার। বিয়ের পরে কি এই কাজটা ইচ্ছাকৃত একবারও করনি? মেহজাবিন অদ্ভুতভাবে সূক্ষ্ম হাসল। তা কেন মনে হলো? বলো আগে, সত্যি কিনা? কিছুটা। আই বিলিভ দ্যাট তুমি জয়ামিরকে কখনো কখনো ইচ্ছাকৃত খেপিয়ে তুলেছ এবং জেদ ধরে সেটাকে তামাশার পর্যায়ে নিয়ে গেছ। সোফার হাতল থেকে হাত তুলে বলল, ভুল বলছেন মাদার। শুধু তাকে প্রশ্রয় দেইনি, ভয় পাইনি পরিণতি অথবা পরিস্থিতিকে বিশেষ। এই কাজটা করেছি বেশ, সকলেই ভয় পেত। আমি চেষ্টা করেছি নিরুদ্বেগ থাকার। এটা ওদের জন্য চিন্তার ছিল, আর তাতে আমার বেশ সাময়িক ভোগান্তিও হয়েছিল। এটা কার্যকর ছিল, তাহলে স্বীকার করছো না কেন? মিস ক্যাথরিন থেমে গেলেন। মেহজাবিন মুচকি হাসল। তিনি চট করে বললেন, আচ্ছা, জয়ামির ভালোবেসেছে তোমায়? জিজ্ঞেস করিনি কখনো। তুমি কোনগুলোকে নিজের বোকামি বলো? আজ কিছুকেই না। তখন মাঝে মধ্যে মনে হতো হয়তো আমি বোকামি করছি। তা কেন? অন্তু শুধু হাসল মুচকি, কথা বলল না। মিস ক্যাথরিন বললেন, তোমার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করো? প্রশ্নই ওঠে না। মৃত্যু অবধারিত সত্য, তার জন্য দায়ী যদি কেউ থাকে তাহলে সেটা তো সৃষ্টিকর্তা। সেই মহান সত্তাকে দায় দেওয়া যায়? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন আমায়। তখন কেন ভাবতে? তখন আমি অন্তু ছিলাম, কারো কারো আর্মিন ছিলাম। আজ তা নই। প্রতীকী কথা ভীষণ বলো তুমি। উফ, বুঝতে বেগ পেতে হয়। হেসে ফেললেন মিস ক্যাথরিন। ফের গম্ভীর হলেন তিনি। আর অন্তিকের মৃত্যু, সেটার জন্য কাকে দায়ী করো? নিজেকে মনে হয় না? কখনোই না। আপনার তা মনে হয়? তুমি হামজা জয়ের প্রকাশ্য বিরোধিতা না করলে এমন হতো না। আমি মানি তা। এখানে স্টুপিডের মতো কাজ করেছো তুমি। এবার নিয়ে পুরো কাহিনীতে কথাটা শতবার বলেছেন, অথচ ভুলে যান ওদের কাছে মানুষ খুন করার জন্য সবকিছুর প্রয়োজন হলেও কারণের প্রয়োজন কখনোই ছিল না।
এরকম হাজার অন্তিককে রোজ মেরে আসতো। তাদের সকলের কয়টা করে আমার মতো বোন ছিল? মিস ক্যাথরিন ভ্রু কুঞ্চিত করে চেয়ে রইলেন। অন্তু রহস্য জড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। আমি অ্যাডভোকেট মাহজাবিন আমির। রোজ কত শত অপরাধীদের বিরুদ্ধে কেস লড়ে ফিরছি। তার পরিণাম কি হবে তা ভেবে কি আদালতে চুপচাপ দাঁড়িয়ে থেকে মনে মনে ফোন দিয়ে আটবো যে কিভাবে পরে লুকিয়ে প্ল্যান প্রোগ্রাম করে নিরপরাধকে মুক্ত এবং অপরাধীকে ছক এঁটে ফাঁসি দেওয়া যায়? আদালতে চুপ থাকি, নয়তো আমার বাপ ভাই মরে যাবে। আর চুপচাপ হজম করলে তারা চিরকাল বেঁচে থাকবে, অমর হয়ে যাবে ওরা। কথার মারপ্যাচে উপহাস করে উঠল মাহজাবিন। এরপর বলল, ইন্টেলিজেন্স সবাই পরিবার বাঁচাক, আমার পেশা এবং নেশা কেবল তা নয় এক জীবনে। স্বাধীনভাবে চলে যতদিন দুনিয়ায় টেকা যায় যথেষ্ট। মিস ক্যাথরিন একটু লজ্জা পেলেন। অন্তু নরম হাসি মুখে বলল, আমাকে কথা বলে শতলোকের সম্মুখে যুক্তি দিয়ে তর্ক করে কেস ডিসমিস করতে হয় মাদাম, আর সেটা অপরাধীদের বিরুদ্ধে ভরা আদালতে দাঁড়িয়ে উঁচু আওয়াজে করতে হয়। সেখানে অপরাধীদের পুরো গ্যাং উপস্থিত থাকে। আজ যেমন ক্ষতির ভয় না করেও দিব্যি অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য আওয়াজ তুলি, তখনও তুলেছি। এরপর যা হয়েছে সেটা হয়েছে রং টাইমিংয়ের জন্য। তখন যাই করতাম ধারাবাহিকভাবে হিতে বিপরীত, অর্থাৎ আমার খারাপই হতো। আজ তেমন হয় না, অন্তত তেমন খারাপ হয় না। হেডিক বোঝেন? ক্ষতিগ্রস্ত হবারও একটা হেডিক থাকে। যখন যার পালা তখন শুধু তারই। একে তকদিরও বলা যায়। কৌশল খাটাতে পারতে। বুদ্ধিমানেরা নীরবে চাল চলে। তুমি বারবার ধরা পড়ে গেছ, কারণ তুমি সতর্ক ছিলে না। মাহেজাবিন শাড়ির আঁচল তুলে হাতের কবজিতে রেখে শীতল হাসল। আমি কি ঢাকঢোল পেটাতাম? ক্ষেত্রটাই এমন ছিল যে সেখানে কোনো গোপনীয়তার সুযোগ ছিল না। ওরা ছিল মাত্রা অতিরিক্ত চতুর। এখানে বসে যতটা সহজে সতর্কতার কথা বলছেন। আচ্ছা, আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে আপনি ওখানে থাকলে আমি যা করেছি সেসব বোকামি না করে তার বদলে আপনি কি কি কৌশল খাটাতে পারতেন? মিস ক্যাথরিন জবাব দিতে পারলেন না। চুপচাপ চেয়ে রইলেন অন্তুর দিকে। অন্তু সোফাতে হেলানা দিয়ে চায়ের কাপে চুমুক দিল। মিস ক্যাথরিনকে ইশারা করল কাপ তুলে নিতে। কাপ নামিয়ে রেখে বলল, কৌশল খাটানোর বিশেষ জায়গা থাকে মিস ক্যাথরিন। মিস ক্যাথরিন তাকালেন। মাহেজাবিন বলল, ধরুন আপনার সম্মুখে কাউকে খুন করা হচ্ছে। আপনি বাধা না দিয়ে মনে মনে বুদ্ধি আটছেন, কারণ আপনি বুদ্ধিমান, ঠান্ডা মাথার খুনি। কারণ আপনার ভয় এখন কথা বললে আমারও ক্ষতি হয়ে যেতে পারে, ততক্ষণে লোকটাকে মারা শেষ। ওটা আপনার বুদ্ধির লাভ। বাচ্চাগুলো না খেয়ে ছটফট করত, চাবি নেই আমার কাছে। আপনি কি কৌশল খাটাতেন? আমি কোনো মাফিয়া চক্র নই যে থাপ্পড়ের বদলা কঠিনভাবে নিতে সেখানে হেসে পরে তার প্রতিশোধ নেবার জন্য গভীর প্ল্যান বানাবো। আমি চিরকাল সাধারণ মেয়ে, খুব নির্বোধ, আর সবসময় শান্ত থাকার স্বভাবটা মস্তিষ্ক প্রেফার করে না। সে উদ্দীপনার আধার। আপনার মাঝে সেন্স থাকলে তা তখনই সেন্সিটিভিটিতে জ্বলে উঠবে। এটাকে সেন্স রিফ্লেকশন বলে, যেমন আমার হতো। আমি চেয়েও জয় হামজা পলাশের সম্মুখে মিথ্যা তোষামত দেখাতে পারিনি। ভেতরের ঘৃণা ও সমগ্র পারিপার্শ্বিক পরিস্থিতি আমার অত সুস্থভাবে ভাবার সুযোগ দেয়নি কখনো। ভেতরের আক্রোশ বেরিয়ে আসতো ঝটপটিয়ে। অন্তিকের মৃত্যু, ওটা কি তোমার কারণে হয়নি? পুনরায় বললেন মিস ক্যাথরিন। মাহেজাবিন শুধু হাসল আবারও। শুধু জেনে রাখুন, না। তাছাড়া আমি মনে করি ওটা কর্মফল এবং কাকতালীয় পরিণতি। অন্তিকের মতো অন্তিকেরা রোজ হাজারটা পিষে যাচ্ছে হামজা পাটোয়ারির মতো রাজনীতিকদের শুধু ইচ্ছেতেই। তাদের সবার বোন নই আমি। লতা এসে পা ঝেড়ে দাঁড়ালো। দিদিমণি, আর কিছু চাইবা না গেলাম, আমি সিনেমা দেখতেছি, এই নাও বিস্কুট। মাহেজাবিন জবাব দিল না কোনো। লতাও আশা করল না। সে তার ম্যাডাম সাহেবার কাছে জবাব পেলেই অবাক হয়। তার ধারণা তার ম্যাডাম বাংলা জানে না ঠিক মতো, তাই কথাও হয় না প্রয়োজন ছাড়া। কিন্তু আজ রাগ হলো। আজ তো বেশ কথা বলছে এক খ্রিস্টান মহিলার সাথে। মিস ক্যাথরিন বললেন, সব স্থানে উকিলগিরি, নিজেকে খুব কনফিডেন্স করতে জানো দেখছি। দেখি এত যুক্তি শেষ অবধি তোমার জীবনটাকে কতটুকু যুক্তিযুক্ত স্থানে নিয়ে গিয়ে ফেলছে। মাহেজাবিন মুচকি হাসল। আত্মরক্ষা ফরজ, আর যুক্তি হলো মনের বুঝ। ভুললে চলবে না। জীবন তার পরিকল্পনা মাফিক বাহিত হয়, জীবন তার পরিকল্পনা মাফিক প্রবাহিত হয়। আমরা কেবল জীবনের দাস, তার পেছনে নিরুপায় এগিয়ে চলি। জীবনের পরিকল্পনার সামনে যুক্তি খাটে না, শুধু কার্যকর্ম ব্যাখ্যা করার মাধ্যম হলো যুক্তি। সেদিন ছেলেটাকে কেন সঙ্গে নিয়েছিলে ইচ্ছাকৃত? মন থেকে নাওনি তা আমি জানি। মাহেজাবিন কাপ নামিয়ে রেখে বলল, মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ। সেই দিন আমি নিজে থেকে লোক চেয়ে নিয়েছিলাম। তাতে কি আর আমার উপর সন্দেহ আসবে যে আমি অন্য কাজে যাচ্ছি? তাহলে তো লোক সঙ্গে নিতাম না। তাছাড়া
মিস ক্যাথরিন কথা কেড়ে নিলেন। তাছাড়া জয়ামিরের মনে হয়েছিল যে তুমি তাকে ভরসা করছো, কৃতজ্ঞতা আর ভয়ে তার সাহায্য গ্রহণ মানে তো সব মেনেই নেওয়া। বাড়ির সামনে অযত্নে লতাপাতা জন্মেছে কত। অন্তু তালা খুলে দরজার সামনে ছেলেটার দিকে ফিরে তাকালো। আপনি কতক্ষণ থাকবেন? আপনি যতক্ষণ আছেন। ভাই আশেপাশে থাকতে বলেছে। সমস্যা নেই, আমি আশেপাশে আছি। হ্যাঁ, দূরে যাবেন না যেন, বাড়ির আশেপাশেই থাকুন। আমি কয়েক ঘন্টা থাকবো এখানে। অন্তু ভেতরে ঢুকে দরজা আটকে ওইভাবেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দরজা খুলে অবাক হওয়ার মতো করে হাসল। আরে, দাঁড়িয়ে আছেন দেখছি। যে রোদ, বাইরে ঘেমে যাচ্ছেন। এতক্ষণ তো আর এভাবে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না। চাইলে আশেপাশের দোকান থেকে চাটা খেয়ে আসতে পারেন। লজ্জা পাচ্ছিল লোকটা। অন্তু কিছু টাকা বের করে এগিয়ে দিয়ে সুন্দর করে হাসল। নিন, আর অনেক ধন্যবাদ। বেশি দূর যাবেন না যেন, আশেপাশের দোকানপাটেই বসুন। বাড়ির দিকেও খেয়াল রাখবেন। অন্তু জানে এইসব লোক নেহাত বড় ভাইদের মন জয় করতে এসব কাজ করে। মোটেও মনোযোগ থাকবে না বড় ভাইয়ের বউ বাবের বাড়িতে ঢুকে কি করছে না করছে সেই দিকে। আন্তরিকতা শূন্য তেলবাজি যাকে বলে, যেটা সে পারে না। এইসব পার্টির ছেলেরা খুব জানে। লোকটা চলে যাবার পর অনেকদিন পর অন্তু নিজের পুরাতন বোরখাটা পরল। গায়ে চড়ানোর সময় বুক আটকে আসছিল। ধমকে নিজেকে সামলে ওড়না দিয়ে মুখটা আবৃত করে নিল। বহুদিন পর এই সম্মানিত পোশাক গায়ে জড়িয়ে নিজেকে খুব অপরাধী লাগছিল। টেনে টেনে খুলে ফেলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। সম্মান অবশিষ্ট নেই আর তার সম্মানে আবৃত দেহটাকে অনাবৃত করে লোকচোখের লোভচাহনি ও মিথ্যা নাটকীয় অপবাদের আঘাতে ছিন্ন ভিন্ন করা পুরুষটা আজ তার স্বামী। আর আজ সেও মন ও চলনের দিক দিয়ে সেই সরল শুদ্ধ মেয়েটা নেই পুরোপুরি। জয়ের ছেলেটা আড্ডায় বসে গেছে মোড়ের টঙে। উল্টো পথ ধরে মুস্তাকিনের ফ্ল্যাটের দিকে হাঁটা ধরল। লোকটাকে তার সন্দেহের সাথে মিলিয়ে দেখার পালা এবার। ফ্ল্যাটে না পেলে কার্যালয়ে যাবে। যদিও এতে সন্দেহ আছে সে আসলে চাকরিটা করে কিনা। না পেলে কি করবে, এটা ভেবে উত্তেজনায় ঘেমে ভিজে উঠল শরীরটা। তবুও মন বলছিল পাবেই। তালা ছিল না ফ্ল্যাটের দরজায়। অন্তু খুশি হলো। দরজায় বেল টিপে অপেক্ষা করল। হাতের তালু ঘামলে খুব অস্বস্তি হয়। উত্তেজনায় হাত ভিজে উঠেছে। কয়েকবার বেল চাপল, কেউ খুলছে না। বারবার বেলটা চাপাও এক প্রকার অভদ্রতা। তবুও আরও কয়েকবার কড়াঘাত করল। দরজা খুলল মুস্তাকিন। দরজাটা অল্প একটু ফাঁক করে দেখল অন্তুকে। তার চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল, যা সচরাচর দেখা যায় না। অন্তু অবাক হল যখন দেখল মুস্তাকিনের হাতে লোডেড পিস্তল ছিল। সেটা অন্তুকে দেখে চট করে লুকিয়ে ফেলার চেষ্টা করল। মুস্তাকিন মেকি হেসে বলল, উঠবি উকিল মহাদয়া, চমকে দিয়েছেন পুরো। আমি ভেবেছি পুলিশ। অন্তু উপহাস করে ওঠে। পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান কোন সংস্থার পুলিশকে ভয় পেতে পারে সেটা ভাবার বিষয়। পুলিশকে অপরাধীরা ভয় পায় বলে জানতাম। কত ভুল যে জানি আমি। মুস্তাকিন বুঝল খোঁজাটা। তার উপর গাঢ় সন্দেহের তীর তাক করেই এই নারীটি আজ তার দরজায় কড়া নেড়েছে। সে জানত আসবে। এবার দিনাজপুর ফিরলে এই রমণীর সম্মুখীন তাকে হতে হবে, এই প্রস্তুতি ছিল তার। ঘাড় চুলকে হাসল। ভেতরে আসুন। দরজায় দাঁড়িয়ে কেন? ভয়টাই পাচ্ছেন নাকি? ওসব মানায় না আপনাকে। তার উপর জয়ামিরের বিবাহিতা স্ত্রী আপনি। লোক কাঁপবে আপনাকে দেখে। ভয় তো পাচ্ছি। আজকাল ভয়টা ঘামের মতো হয়ে গেছে। সাধারণ তাপমাত্রায়ও ঠিকরে বেরোয়। আমাকে ভয় পাবার কি? অনেক কিছুই আছে জনাব, বাকিটা বলবো না। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি যেন কে জনাব? জয় ঘুম থেকে উঠে বড় ঘরে গিয়ে আধা ঘন্টার মতো কাটিয়ে এরপর ফিরল বাড়ির ভেতর। তরুর জ্বর, চোখ মুখ লাল হয়ে উঠেছে। তবু ছুটে এসেছিল জয়কে খাবার দিতে। জয় ধমক মারল একটা, বেশি গিন্নিগিরি দেখাবি না আমার সঙ্গে। আমার লম্বা দুটো হাত আছে, বেড়ে নিয়ে খাচ্ছি। তুই তৈরি হয়ে নে। চল, তোকে ডাক্তার দেখিয়ে এরপর যাব কাজে। আমি সুস্থ আছি। থাপড়ে কান গরম করে দেব। চোখ উল্টে মুখ ভ্যাংচালো। আমি তুস্ত, আমার কিত্তু হয়নি। সিনেমা করো। ওই চেংড়ি, খাইছিস সকালে? বস। তরু হেসে ফেলল। জ্বরের তোপে শুকনো মুখের হাসি মেয়েটার মুখে অদ্ভুত দেখালো। জয় মায়া ভরে চেয়ে থেকে নরম করে বলল, বস, আয় একসাথে খাই। একা একা খাইতে ভাল লাগে না আমার। এই ডাককে উপেক্ষা করার সাধ্যই নেই তরুর। বসে মনে মনে বলল, জানি না কি তা আমি একা খেতে পারেন না। আর তাই ছোটবেলা থেকে বসে বসে খাওয়া পাহারা দিতে গিয়ে আমার কত সর্বনাশ হয়ে গেছে। তার খোঁজ রাখলেন না, নিষ্ঠুর পুরুষ। তবু আপনি এত মায়াময় কেন বলুন তো? তরু খেতে পারছিল না।
জয় তুলে তুলে দিল, সাথে ধমক ফ্রি। চোখ দেবে গেছে কোটরের ভেতর। জয় দাঁত খিচে উঠল। ইচ্ছে করতেছে তোর চুলের ঝুঁটি ধরে ঘুরান্টি মারি 4টা। ওরা গেছে ডাক্তারের কাছে, তুই যাসনি কেন? হ্যাঁ, এখন যদি তোরে ধরে 2টা চড় মারি, কে ঠেকাবে? তরুর হাসি পেল। একমাত্র মানুষ এটা যার সামনে কারো গাম্ভীর্য চলে না, সে না চাইলে। ঠোঁট উল্টে একটু আহ্লাদ করে। ধুর, আমার ডাক্তারের কাছে যেতে ভাল লাগে না। ওষুধ দেয় এক গাদা, ওষুধ ভাল লাগে না, তিতা। তো ওষুধ কি এবার চানাচুরের মতো টকঝাল মিষ্টি স্বাদ লাগবে? এই জন্যই কওয়া হয় মেয়ে লোকের নাই 12 হাত কাপড়ের কাছা। আপনি আসার সময় জ্বর আর শরীর ব্যথার কথা বলে ওষুধ আনবেন না হয়। আমি যেতে পারবো না, হাঁটতে গেলে শরীরে বেশি খারাপ লাগছে। এত দূর যাব, আবার আপনি আনেন না হয়। তরুর আস্তে আস্তে অল্প আদুরে আহ্লাদ নিয়ে বলা কথাগুলোতে জয় হাসল। এই চাপা মেয়েটার কিঞ্চিত আহ্লাদটুকু সবটাই একমাত্র জয়ের কাছে। হামজাকে তরু খুব ভয় পায় ছোট থেকেই। জয় মাথা নিচু করে আলতো হাসি মুখে খাবার গিলছে। চোখে মুখে বিরক্ত দেখিয়ে ঠোঁটে হাসলে জয়ের মতো খিটখিটে পুরুষদেরও বুঝি একটু বেশিই সুন্দর দেখায়। তরুর তাই মনে হলো। খাওয়া শেষে ডাকে, এদিকে আয়। তরু এলে কপালে হাত রেখে তাপমাত্রা দেখে বলল, জ্বর মেপেছিস? হ্যাঁ, 104 ছিল সকালে। এখন কম মনে হয়, ভালো লাগছে শরীরটা। জয় কড়া চোখে তাকায়। বাটপার কেন তুই এত? নিজের সমস্যা না থাকলেও লোক বানিয়ে সমস্যা বলে সুবিধা নিয়ে বড়লোক হয়ে যাচ্ছে। তুই আর আমার বউ, 2 মহিলা যাদের নিজের জন্য কিচ্ছু চাওয়ার নাই, অন্যের জন্য নিজে বাঁশ খেয়ে লক হয়ে থাকে। খেয়ে গোসল দিয়ে তৈরি হয়ে নিল। পলাশ এখন জয়পুরহাটে আছে। জয় এটা ভেবে হাসে। তার নামের শুরুটা দিয়ে জেলার নামের শুরুতে পলাশের সাথে একটা মিটিং করলে খারাপ হবে না। গুনগুন করে গান ধরল, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়। কি আমার দেশ, কি আমার প্রেম, কি আনন্দ বেদনা মিলানো বিরহ সংকটে। গান ছেড়ে আয়নায় নিজেকে দেখে সন্তুষ্ট হলো। দারুণ বলিষ্ঠ আর হ্যান্ডসাম লাগছে দেখতে। বউটা গেছে বাপের বাড়ি, তা ভেবে দুঃখ হলো। এখন থাকলে একটু জ্বালাতন করা যেত। বদমাশের মতো মুচকি হাসল। ওর বউয়ের চোখ দুটোকে ওর বড় ভয়। নিজের জন্য ওই চোখে ঘৃণা দেখলে খুব রাগ হয়। মন চায় থাপড়ে চোখের দৃষ্টিতে নিজের জন্য একটু ভয় আনতে। আর সবাই পায়, ঘরের বউ কেন পাবে না? এই দুঃখে হতাশায় জোরে করে স্লোগান দিয়ে উঠল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরে ভাবল, আহারে, বঙ্গবন্ধুর বউটা তার বউ হলেও পারত, তার বউয়ের মতো এমন করা ছিল না হয়তো। বের হবার সময় তরুকে ডাকল। নিচে ছেলেরা আছে, কোনো দরকার পড়লে ডাকবি শুধু একবার। তরু ঘাড় নাড়ল। মাথায় পানি নিবি? চল, 2 বদনা হটকুল পানি মাথায় ঢেলে যাই, জ্বর নেমে যাবে। না না, আপনি কোথায় যাবেন যান, আমার শরীর ভালো আছে বললাম তো। দরকার হলে বাথরুমের ট্যাপ কল ছেড়ে মাথায় পানি নেব আমি নিজেই। জয় গম্ভীর মুখে বের হয়ে যাচ্ছিল। তরু হন্তদন্ত হয়ে পেছন থেকে ডাকল, দাঁড়ান দাঁড়ান। জয় পেছনে ফিরল। আবার কি? তরু টলমলে পা নিয়ে ফ্রিজের কাছে যায়। ছোট কন্টেনার বক্স নিয়ে এসে জয়ের সামনে ধরে বলে, গতদিন সুজির হালুয়া বানিয়েছিলাম কোয়েলের জন্য, সেটা দিয়ে পরে বরফি বানিয়েছি, আপনার খুব পছন্দ, এই দুটো খেয়ে যান। জয় দাঁত কিড়মির করে বিড়বিড় করল, থাপড়ে তোর। ওই, তুই কি ধরেই নিয়েছিস আমি রাস্তায় মরে যাব? নাকি তুই বাঁচবি না? রেখে দে, এসে খাবো আরাম করে বসে, ফিরলে মনে করে দিবি কিন্তু। তরু মুখটা ছোট করে দাঁড়িয়ে রইল। জয় বলল, ভুলে যাস না, আসলেই দিবি। ফ্রিজে রাখ এখন, আমি কাউকে দিয়ে প্রাথমিক ওষুধ পাঠাচ্ছি। ফেরার পথে ডাক্তারের সাথে কথা বলে ওষুধ আনবো। সাবধানে থাকিস, বেহুশ হয়ে পড়ে টড়ে থাকার আগে গলা দিয়ে টুকটাক আওয়াজ বের করিস। জয় চলে গেলে তরু খাবারটা ফ্রিজে রেখে দিল। জয় ফিরলে বের করে দিতে হবে। জ্বর শরীরে নিয়ে সে গতদিন বরফি বানিয়েছে। লোকটার খুব পছন্দ সুজির বরফি। অন্যদিকে কবে ফিরেছেন দিনাজপুর? আন্দাজে ঢিল ছুড়ল অন্তু। ফ্ল্যাটের হাল দেখে বোঝা যাচ্ছে বহুদিন লোক ছিল না এখানে। মুস্তাকিন বিভ্রান্ত হলো কিনা বোঝা গেল না। মুচকি হেসে বলল, নাস্তা হিসেবে কি খেতে পছন্দ করবেন? আমার হাতের 1 গ্লাস পানি এনে রাখুন। শুধু পানি? অন্তু আশেপাশে চোখ ঘুরাতে ঘুরাতে শুধু মাথা নাড়ল মৃদু। মুস্তাকিন পানির সঙ্গে ট্রে ভর্তি শুকনো খাবার ও 2 কাপ অদক্ষ হাতে বানানো চা এনে রাখল। অন্তু এক দৃষ্টিতে তাকিয়ে চোখের মনি ঘুরিয়ে লক্ষ্য করছিল মুস্তাকিনকে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলছিল না। মুস্তাকিন আজ খুব হাঁসফাঁস করছিল, যেটা তার মাঝে আগে দেখা যায়নি। বলল, কেন এলেন? কিছুই তো বলছেন না, কিছু নিচ্ছেনও না। আমাকে দেখতেই এসেছেন? হ্যাঁ, দুনিয়াতে দেখা ছাড়া আর কাজ কি বিশেষ? হেয়ালি বুঝি না ম্যাডাম,
আমিও বুঝতাম না। মুস্তাকিন তাকিয়ে রইল। অন্তু নিজের দৃষ্টি তীরের মতো মুস্তাকিনের চোখের মনির ওপর স্থির রেখে জিজ্ঞেস করল, কে আপনি? মুস্তাকিন চট করে হেসে ফেলল। আমি? চেনেন আপনি আমায়? পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান। আপনি কে সেটা জিজ্ঞেস করেছি। গল্পকাহিনী খুব বেশি পছন্দ না আমার। আব্বু ছোটবেলা থেকেই বাস্তব গল্প বেশি শোনাতো। রূপকথার গল্প বিরক্ত লাগে আমার। গল্পকাহিনী? তাহলে বাস্তবটা আপনিই বলুন। সেটা আপনার কাছে জানবো। শুধু এইটুকু জানি আপনার আপাতত পরিচয়টা গল্পকাহিনীর অংশ। তা কি করে বলছেন? কথার লাইন কাটছেন আপনি। যেহেতু জিজ্ঞেস করেছি তার জবাব দিন। অবাক হওয়ার ভান করল মুস্তাকিন। মাই গড, সবে আপনি অনার্স 3rd ইয়ারে, অথচ 1 সেকেন্ডের জন্য এতক্ষণে মনে হয়নি যে আমি কোনো উকিল মহোদয়ের সামনে বসে নেই। এমন জেরা করার দক্ষতা নিয়েই জন্মেছিলেন নাকি? তারপর আবার উকিল হওয়ার স্বপ্ন দেখছেন? অন্তু কপট হাসল। রসিকতা বিরক্ত লাগছে। আগে শুনি, আমার উপর আপনার সন্দেহটা শুরু হলো কবে? অনেক আগে। অনেক আগে? তবু আপনি? পাকাপোক্ত প্রমাণ একত্র না করে কাউকে অভিযুক্ত করা যায় না। বড়জোর সাসপেক্টিভ হিসেবে মার্ক করা যায়, যেটা আমি অনেক আগেই করেছি আপনাকে। মুস্তাকিন সামান্য ভ্রুকুচকে কেমন বিব্রত মুখে তাকিয়ে রইল। অন্তু বলল, প্রথমত আপনাকে আজ অব্দি কোনোদিন পুলিশের ইউনিফর্মে দেখার সৌভাগ্য হয়নি আমার। একবার কার্যালয়ে গিয়েছিলাম, আপনি তখন সেখান থেকে বেরিয়ে আসছিলেন। ডেস্কে বসেছিলেন ঠিকই, তবে সবার পরনে পোশাক থাকলেও আপনি তখনও অর্থাৎ কার্যালয়ের ভেতরেও সিভিল ড্রেসে ছিলেন। মুস্তাকিন চুপচাপ বসে রইল। অন্তু বলে, আপনি আমাদের বাড়িতে এসেছিলেন। আব্বুকে পরে আমি জিজ্ঞেস করেছিলাম, উনি কি সৈয়দ পরিবারের ছেলে? আব্বু হেসে বলেছিল, না, পুলিশের চাকরি করার সময় নাকি ছদ্মনাম লাগিয়েছেন। অ্যান্ড দেয়ার ওয়াজ মাই ব্লাডি ফল্ট দ্যাট। সেদিন আব্বুকে জিজ্ঞেস করা হয়নি তাহলে আপনার আসল নামটা কি। তাতে কি প্রমাণ হয়? অন্তু মাথা নাড়ল। বিশেষ কিছু না, কিন্তু এরপর আমি যেদিন পলাশের ডেরায় গেলাম, আপনি আমায় জিম্মি করে পাঠিয়ে আপনারাই ব্যাকআপে রইলেন। হাস্যকর না? পুলিশেরা সন্ত্রাসীদের খোঁজ পেলে নিজেরাই 4-5 ফোর্স মিলে একসাথে অপারেশন চালায়। পেছনে আরও লোকাল থানায় কত রকমের সংস্থা এবং ব্যাটালিয়ান ইত্যাদির ব্যাকআপ থাকে। আর আপনি সেদিন আমার মতো একটা নিরীহ মেয়েকে পাঠালেন তো পাঠালেন। 1 ঘন্টার সময় দিলেন, এরপরও আমি না বেরোলে আপনি যাবেন। আপনার হাসি পাচ্ছে না? মুস্তাকিন কিছু বলল না অন্তুর এমন শক্ত ধিক্কারে। 1 গ্লাস পানি খেলো ঢকঢক করে। অন্তু থেমে এবার চোখ তুলে তাকালো। অথচ 1 ঘন্টায় একটা মেয়েকে ছিঁড়ে ফিরে রান্না করে খেয়ে ফেলা যায়। আপনি পলাশের ডেরা থেকে খুব দূরে ছিলেন না, তবুও এত চিৎকার চেঁচামেচিতে উঠে আসেননি। তাছাড়া জয়ামিরের সঙ্গে আপনার কথাবার্তা বরাবর রহস্যজনক ছিল, যেন দুজন দুজনকে খুব চেনেন, জানেন। আমার সঙ্গে যখন জয়ামির মজার খেলা খেলছিল, তখন আপনি নাকি জেলার বাইরে ছিলেন। আমার তথাকথিত বিয়ে হলো, আব্বুর ইন্তেকাল হলো, দান খয়রাত হলো সেই উপলক্ষে। এরপর আপনি একদিন চট করে ফিরলেন। আপনার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করলাম, এড়িয়ে গেলেন। অন্তু থেমে কপাল কুচকালো। ধুর, এত ফিরিস্তি দিতে ভাল লাগছে না। মোট কথা, সাসপেকশন আপনার উপর আমার বহুদিনের, কিন্তু আজকের আগে বিশেষ প্রয়োজন বোধ করিনি তা ক্লিয়ার করার, তাই জানতে আসেনি। মুস্তাকিন চুপচাপ বসেছিল। এবার জিজ্ঞেস করল, আজ এমন কি বিশেষ হয়েছে যে জানতে এসেছেন? অন্তু কোনো কথা না বলে কেবল সামান্য হাসল যেন। সৈয়দ মুরসালিন মহানের বোন সৈয়দ মুমতাহিনা মহান। কিন্তু আরেকটা কথা থেকেই যায়, সেটা হলো মুমতাহিনার ভাইকে জয়ামির খুন করেছে। কিন্তু সেটা মুরসালিন নয়, কারণ মুরসালিন এখনো জীবিত। তাহলে মৃত ভাইটা কে? এটা ভাবতে গিয়ে অন্তু খুঁজে পেয়েছিল সৈয়দ মুস্তাকিন মহান নামটা। অথচ যখনই তার জানা চেনা সৈয়দ মুস্তাকিন মহানের মুখটা ভেসে উঠেছিল চোখের সামনে, বিষয়টা খাপে খাপ খায়নি। এই মুস্তাকিন মহানের জন্য অন্তুর মনে মনে যে সন্দেহ গেঁথেছিল, তা ছিল এই লোকটা একটা ছদ্মবেশী ভণ্ড। জয়ামির ভণ্ডদের দেখতে পারে না, মুস্তাকিনকেও দেখতে পারত না। অথচ মুরসালিনের চোখের আগুন বলছিল ওর ভাই ওর মতোই আগুনের দলা হবে। সৈয়দ পরিবারের রক্তে ভণ্ডামি আর কুলস থাকতে পারে না, এটা যেন কেউ অন্তুকে ডেকে বলেছিল। যে মুরসালিনের বোনের সম্মান ও প্রাণহানির বদলায় হুমায়ুন পাটোয়ারির মতো জানোয়ারটাকে কমপক্ষে 70টা ছুরির আঘাত করে মারতে পারে, তার সাথে অন্তুর চেনা মুস্তাকিন মহান মেলেনি মুরসালিনের ভাই হিসেবে। মুমতাহিনার আরেক ভাই এই মুস্তাকিন মহান হতে পারে না। এই হিসেবটা অন্তু সেই দিন বড় ঘরে দাঁড়িয়ে মাত্র কয়েক সেকেন্ডে কষেছিল। এরপর বসে পড়েছিল লোহার বিমের ওপর। এইসব কিছু চেপে শুধু জিজ্ঞেস করল, আপনি কে? মুস্তাকিন এতক্ষণে মৃদু হাসল। আমি? জি, আপনি। কে আপনি? আমি পরাগ আজগর। সরি, আমি জানি না জারজ বাপের নামের সারনেম জারজ সন্তান ব্যবহার করতে পারে কিনা।
কারণ আমার নামটাকেই কখনো ব্যবহার করতে দেওয়া হয়নি কোথাও। সারনেমের প্রশ্নই ওঠে না। স্কুলে আমার নাম পারভেজ দেওয়া হয়েছিল। অন্তু ভ্রু কুচকালো। আপনি পলাশ আজগরের ভাই? পরাগ দুপাশে মাথা নাড়ে। আমি রূপকথা আজগরের সৎ ও জারজ ভাই। অর্থাৎ আপনার মা রূপকথার মা নয়? আমার মা সালমা বেগম, আপনাদের ভার্সিটির খণ্ডকালীন আয়া। রূপকথার মা রূপকথাকে ছোট রেখেই বাপের বাড়ি চলে গিয়েছিল, পরে অন্য ঘরে বিয়ে হয়েছে। অন্তু কপাল চেপে ধরে চুপ করে বসেছিল বেশ কিছুক্ষণ। পরাগ চায়ে চুমুক দিচ্ছিল শব্দ করে। অন্তু জিজ্ঞেস করল, সৈয়দ মুস্তাকিন মোহনটা কে? আপনি আপনার পতি পরমেশ্বরকে জিজ্ঞেস করবেন, সে ভালো বলতে পারবে। সে কি জীবিত? তাকে জয়ামির নিজ হাতে খুন করেছে। শুধুই কি রাজনৈতিক রেশারেশি? এছাড়াও অন্য কিছু আছে যা শুধু জয়ামিরই জানে হয়তো। আমি যেটুকু জানি, শুধু ধান্দা পার্টনার হিসেবে আপনার স্বামী মালটা ব্যাপক চাপা আর ঘাওড়া, সহজ জিনিস না। আজ জট করে মুস্তাকিনের চিরচেনা ভদ্রতায় পরাগের অসভ্যতা ফুটে উঠেছিল একটু একটু করে। আপনি সৈয়দ মুস্তাকিন মোহনের নাম ধারণ করেছিলেন কেন? সে আইনের কর্মকর্তা ছিল। আমারও সেরকম একটা মিছিমিছি পদের দরকার ছিল। অন্তু কয়েক সেকেন্ড চুপচাপ থেকে আন্দাজ থেকে বাকিটা বলল। তাকে খুন করার পর তার স্থলে পলাশ আজগর আপনাকে দিয়েছিল আপনাদের অনৈতিক ব্যবসা ডিফেন্স করার জন্য। বাহবা দেওয়ার মতো ঠোঁট ফুলিয়ে নাটকীয়তা নিয়ে পরাগ বলল, আধ্যাত্মিক চিন্তাধারা ম্যাডাম। শুধুই সাধারণ জ্ঞান। কিন্তু এমনও কি হয়, একজন মৃত আইন কর্মকর্তার জায়গা আপনি নিয়ে নিলেন তার স্থলে। তার নাম নিয়ে অন ডিউটিতেও থেকেছেন। প্রতিটা থানা তদন্ত সংস্থায় আমরা যদি পেড এজেন্ট রাখতে পারি একগাদা করে, তাহলে এ আর এমন কি। তাছাড়া ওপর মহলের আদেশেই মুস্তাকিন মোহনের ওপরের টিকিট কাটা হয়েছিল। আদেশ ছিল টুপ করে যেন ওকে কোনো কেসে অভিযুক্ত করে ফাঁসিয়ে দেওয়া হয় অথবা দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তার আগেই জয়ামির তাকে টপকে দিয়েছে। এটা কতদিন আগের ঘটনা? 2013-র মাঝামাঝি। তবে আমাকে এর ফায়দা দেওয়া হয়েছিল মাস কয়েক আগে। আমি শুধু অফিসারের রোল প্লে করেছি লোকের সামনে। কার্যালয়ের ভেতরের কোনো কাজে আমার হস্তক্ষেপ ছিল না। সরকারি কার্যালয়ের ব্যাপার স্যাপার অতিরিক্ত সহজও না, তবে মাল ছাড়লে আর পাওয়ার থাকলে কঠিনও না। সবাই টাকার বিনিময়ে আমাকে মুস্তাকিন মোহনের পদের অফিসারের মতো ট্রিট করত। অন্তু চুপচাপ বসে রইল মেঝের দিকে তাকিয়ে। মুস্তাকিন মোহন নিশ্চয়ই আইনের কর্মকর্তা হয়েও ক্ষমতাসীন দলের বিপক্ষে আচরণ করেছিল প্রকটভাবে, তাই তাকে সরিয়ে দেবার অর্ডার এসেছিল। এমন কত জজ, ব্যারিস্টার, মেজর, কত রকম কর্মী তো বরখাস্ত হলো অথবা জীবন দিয়ে মূল্য শোধ করে গেল। সেই ভয়ানক সময়টাতে আব্বু এসব বলতো টুকটাক। শুধু অন্যায়ের বিরুদ্ধে মৃদু আওয়াজ তোলার দায়ে নয় কি এসব, এবং নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে চাওয়ার অপরাধে? অন্তু ভাবে, তাহলে সে আর এমন কি হারিয়েছে? সে তো এখনো জীবিত। সে এমন চুনোপুটি হয়েও যা টুকটাক কথাবার্তা বলেছে, হিসেবে তার সাথে কম বিট্রয়ী হয়েছে। অন্তুর ভেতরটা এক প্রকার নিদারুণ শক্তিতে গম গম করে উঠল। সে একা বেঁচে আছে জয় আমিরের সুপ্ত ইচ্ছার জোরে। জয় আমিরকে সেটুকুর কৃতজ্ঞতা, আর বাকিটা অথবা অনির্দিষ্ট হারে অগ্রহণযোগ্যতা। পরাগের জীবন কাহিনীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ এখনো বাকি। দুপুর 11:30 বাজছে। গরম বাড়ছে প্রকৃতিতে। তরুকে ওষুধ দিয়ে গেল একটা ছেলে। 2টো ব্যথার, কয়েকটা প্যারাসিটামল এবং গ্যাসের ওষুধ। জয় পাঠিয়েছে। হাতুড়ি ডাক্তারদের প্রাথমিক চিকিৎসা। খেলো না সেসব। ওষুধ তার জন্মের শত্রু। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12টা ছুঁই ছুঁই। শরীর একেবারে আউলে গেছে তখন। কোনো মতে হুঁশ আছে যেন। মাথার ব্যথা ও সর্দিতে গোটা মুখমণ্ডলের সাইনাস ভেঙে চুড়ে আসছিল। অসহ্য ব্যথায় ছটফট করছিল বসার ঘরের সোফাতে আধা শোয়া হয়ে বসে। রিমি ও তুলি মেয়েকে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টে দেখাতে নিয়ে গেছে। অনেকক্ষণের ব্যাপার। সিরিয়াল দিয়ে বসে থাকতে হবে। কখন ফিরবে জানা নেই। এখন মনে হচ্ছিল সে সঙ্গে গেলেই পারত। ঠান্ডার প্রকোপে শ্বাস প্রশ্বাস আটকে আসছিল। বেলা 12টার পর দরজায় কড়াঘাত পড়ল। অন্তু এসেছে নিশ্চিত। সে খুশি হলো। এই মেয়ে এখন জোর করে হলেও ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েই ছাড়বে। এখন আর না গেলেই না। অন্তুকে খুব প্রয়োজন ওর। ওই মেয়ে গম্ভীর মুখে 2টো ধমক মারবে, এরপর জোর করে হাসপাতালে নিয়ে যাবে। তরু দরজা খুলতেই দেখল 2জন পুরুষ দাঁড়িয়ে আছে। একজনকে সে চেনে, রিমি ভাবির চাচাতো ভাই মাজহার। আরেকজনকে সে চিনল না। ফর্সা, উঁচু লম্বা চেহারা, চোখ দুটো জলজল করে জ্বলছে, বিড়াল চোখা, ঠোঁটের কোণে প্যাচ প্যাচে হাসি। তরু টলমলে পায়ে কয়েক কদম পিছিয়ে যায়। শরীরটা অজাতেই ঝাঁকুনি দিয়ে উঠল। তলপেটে একটা আতঙ্কিত পাক জড়িয়ে এলো। শরীরের ওড়নাটা দুর্বল হাতে টানল। কেউ নেই বাড়িতে।
এবার কেন জানি ইচ্ছে করলো চিৎকার করে নিচের ছেলেদের ডাকতে। বোকামি হবে, এরা তো কেন এসেছে সেসব বলেইনি। পলাশ মাঝহারের দিকে মুখ এগিয়ে জিজ্ঞেস করে, এইটা কে রে? মাঝহার বলে, কে জানি লাগে হামজা লটির বাচ্চার। পলাশ ঠোঁট এলিয়ে মাথা দুলিয়ে হাসল, ঠিক যেন রক্তচোষা প্রাণীরা। রক্তের গন্ধে তাদের জিভ লকলক করে ওঠে, অমন উজ্জ্বল হয়ে উঠল পলাশের চোখ মুখের ভাষা। তরু কম্পমান গলায় জিজ্ঞেস করে, আপনারা কেন এসেছেন? কিছু দরকার? কেউ তো বাসায় নেই আমি ছাড়া। চলবে তো তাতেই, আর কাউকে আপাতত দরকার নেই। পলাশ ভেতরে ঢুকে পড়ল। মাঝহার হেসে উঠল। পলাশের বুট জুতোর গটগট আওয়াজে তরুর শরীরটা ঝাঁকি মেরে ওঠে। পুরুষটা এগিয়ে আসছে, কেমন এক ভঙ্গিমা, কাঁধ দুটো হেলিয়ে দুলিয়ে হাঁটছে। ঠোঁটের ওই হাসি নরকের দেবতার খেয়াল এনে দিচ্ছে। হৃদযন্ত্রের ধরাস ধরাস আওয়াজে শরীরটা শেষ পর্যায়ে নিস্তেজ হয়ে এলো মেয়েটার। মাঝহার সেই সময় দরজা আটকে দিল। মাথা টলছিল তরুর, ওর ক্ষমতা নেই দাঁড়িয়ে থাকার। অন্তুর মুখটা ভাসছিল তখন খুব। তার স্থলে অন্তু হলে এতক্ষণে নিশ্চিত দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বটি নিয়ে এসে সামনে দাঁড়াতো। মাথাটা চক্কর মেরে উঠছে, চোখ ঝাপসা হয়ে আছে, পা টাল খেয়ে আসছিল তরুর। খানিক বাদে জোহরের আজান পড়বে। জয় কোথায়? সে এতক্ষণ রাস্তায় পলাশের খোঁজে। ক্লাব ঘরে ফের আগুন জ্বলেছিল সেই দিন। তখন দুপুর 12টা। ওয়ার্কশপের দুজন ছেলে বাদে সবগুলো একচোটে দৌড়ালো ক্লাবের দিকে। ওটা ওদের প্রাণীর স্থল। রাতে শুধু ঘুমানো হয় এই বাড়িতে, সকাল থেকে রাত ওখানেই কাত। আজ কিছুদিন পাটোয়ারি বাড়ির নিরাপত্তা বৃদ্ধিতে ওদেরকে এই বাড়ির একতলা ভবনে থাকতে হচ্ছে। হন্যে হয়ে লাঠি ছুরি দা নিয়ে ছুটল সবগুলো। কোনো দিকে খেয়াল নেই। যারা আগুন লাগিয়েছে তাদের রক্ত দিয়ে আগুন নেভানো হবে আজ। দুর্ভাগ্যবশত কাউকেই পেয়েছিল না ওরা। শুধু আগুন জ্বলছে আর প্রহর বাড়ছে। ওয়ার্কশপের দুজন দেখল খানিক পর পলাশ ও মাঝহার ঢুকছে। দুজন উঠে কপালে হাত ঠেকিয়ে সালাম দিয়েছে তড়িঘড়ি। পলাশ এবার বেশ কিছুদিন পর আসলো। আগে প্রায় দিনই তাকে গোডাউনে আসতে দেখা যেত, কিন্তু মাঝহার কেন সাথে এসেছে তা জিজ্ঞেস করার সাহস পলাশের কাছে ওদের নেই। রাগ হলো মাঝহারকে দেখে, তবু কিছু বলার নেই। পলাশ মানুষ নয়, তাছাড়া ওরা দুজন দুশ্চিন্তায়। জয় আর হামজা ফিরে এই ঘটনার জন্য কি করবে? পৌরসভার জরুরি অধিবেশনে থাকলে হামজাকে কল বা কোনো প্রকার তলব সম্পূর্ণ নিষিদ্ধ। দুশ্চিন্তায় সিটিয়েছিল দুইজন। পলাশ হেলে দুলে বাড়ির মেন ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গিয়েছিল। ক্লাবঘর এমনিতেই বিরোধী পক্ষের আগের হামলায় ভাঙচুর হয়ে পড়েছিল। আজকের আগুন পেট্রোল ঢেলে জ্বালানো হয়েছে। দাউ দাউ করে শুধু ওপরে উঠছিল। অতগুলো ছেলে মিলেও হিমশিম খেয়ে যাচ্ছিল আগুন নিয়ন্ত্রণে আনতে। সাধারণ লোকজন এইসব থেকে দূরে থাকার চেষ্টা করে সব সময়। পলাশ গতরাতে জয়কে কল করে একটা প্রস্তাব রাখল, বাপ আয় একটা ডিসকাশনে যাই, আমার কাঁচামাল বর্ডারে আটকে আছে, দুজন গিয়ে ছাড়িয়ে নিয়ে আসি, এই ফাঁকে কথা হবে। আপনি কোথায়? এখন জয়পুরহাট। বর্ডারে তো আপনার মাল আসে না। জয়পুরহাট বর্ডারের কাছাকাছিও না তেমন, আর আপনার মাল আসে বন্দরে। তো জয়পুরহাট কি করছেন? একটা কাজে এসেছিলাম। আচ্ছা, তুই আমায় বিশ্বাস করতে পারিস না কেন? আপনি বিশেষ কি? জয় আমার নিজেকেও বিশ্বাস করে না পলাশ ভাই। এই সতর্কতা দিয়ে কি হবে? তুই আমার যা ক্ষতি করছিস আমি ফুল ড্যামেজ জয়, চাইলেও কিছু করার নেই, অন্তত আপাতত। হো হো করে হাসল পলাশ। আয় মালগুলো ছাড়িয়ে আনি, কাকার কেসটা নিয়ে খুব ঝামেলায় আছি, তোকে দরকার। জয় চুপ ছিল। পলাশ জানে জয় কচুর পাতা, 1000 টন পানি ঢাললেও ভিজবে না। চতুরতার ঊর্ধ্বে চলে সে। পলাশ বলল, আমি যদি ক্ষমা করে দিই তোকে? আমি তোর ক্ষতি করেছি, তুই আমার, কাটাকাটি। আমার তোকে দরকার, তোর আমাকে। জয় হাসল। আপনাকে আমার কোনো দরকার নেই, তা জানেন আপনি। আর জয়, আমির আপনার কাছে ক্ষমা প্রার্থী না। এত নাটক করবেন না আমার সাথে। ঘুরতে যাই না বহুদিন, এই ফাঁকে ঘুরতে আসছি, এর বেশি কিছু না। জয় জানত না পরিস্থিতি এমন হবে। সে বাড়িতে যে কড়া পাহারা বসিয়েছে, তার উপর হামজা ভাই তো জেলাতেই থাকছে। হামজাও বলল, গিয়ে ঘুরে আয় একবার, বিট্রে হলেও আমি আছি সামলাতে। অন্তু থাকলে পলাশ ও মাঝহার হয়তো তার হাতে বলি হয়ে যেত আজ। পরিস্থিতি ঠিক তরুকে একলা করে ছেড়ে দিয়েছিল সেদিন দুজন রাক্ষসের হাতে। দুর্বল তরু, মানসিকভাবেও দুর্বল, পেরে ওঠেনি। তরুর ওড়না খুলে এক প্রান্ত ছিঁড়ে সেটা তরুর মুখে গুজে দিয়েছিল পলাশ। গোগানির আউসটুকু বের হয়নি গলা থেকে। মাঝহারকে তরুর দিকে ঠেলে দিয়ে সে সোফায় বসল, যেমনটা নাটকের দর্শকেরা মঞ্চের সম্মুখে বসে। তরুর চোখের কাতরতায় পলাশ নিজের সবকিছু হারানোর যন্ত্রণার একটু একটু মূল্য ফেরত পেয়েছে, যা সে জয়ের বইয়ের সাথে করতে পারেনি। এই অতৃপ্ততাটুকু পূরণ করেছে। অন্তুকে জয় ছাড়িয়ে এনেছিল তাকে অপমান করে, সেই শোধটুকু শোষণ করে নিল।
এরপর গেল সে তরুর শেষ সময়ে। বিশাল পাটোয়ারি বাড়ির মাঝ মেঝেতে নরক নেমেছিল সেই দিন। তরুর ছিন্ন ভিন্ন দেহটা বেহুশ পড়ে আছে তখন। প্যান্টের চেন লাগিয়ে তৃপ্ত মুখে পলাশের পাশে এসে ধপ করে বসল মাঝার। পলাশ পিঠ চাপড়ে হাসল, নীরবে সাববাসী জানালো মাঝারের পুরুষত্বকে। অজ্ঞান তরুকে তোলা দরকার। এমনিতেই মুখে কাপড় গোজা থাকায় চিৎকার শোনা যাচ্ছিল না। পলাশ খুব অসন্তুষ্ট তাতে। আবার যদি বেহুশ থাকে হলো। পানি ছেটালো মুখে, শরীরে হাত দেওয়া যাচ্ছিল না। জ্বরে চিড়চিড় করে পড়ছে যেন ছোট্ট নাজুক দেহটা। তরুর শ্বাসের গতি তখন খুব ধীর, চোখ খুলতে পারছিল না ঠিক মতো। চোখ বুজে খুব ধীরে শ্বাস টেনে নেবার চেষ্টা করছিল। শরীরের বিভিন্ন স্থানে আঁচড় খামচিতে চামড়া খসে গেছে। চোখের কোনা দিয়ে টসটসে গরম নোনা জল টুপটুপ করে কয়েক ফোঁটা মেঝেতে পড়ল। তরু পলাশকে চোখের ইশারায় সাবধান করার চেষ্টা করল। জয়ামিত তোকে ছাড়বে না রে, একটু চিন্তা কর, আমি তোর ভালোর জন্য বলছি। শোন, একটু সময় দে আমায়। ওই লোকটাকে কথা দিয়েছি আমি, ফিরলে সুজির হালুয়া বের করে দেব। এই শেষ কর্তব্যটুকু করতে দে। ওর আর কেউ নেই রে, আমি না দিলে কেউ দেবে না, খাবেও না আর। বড় বেপরোয়া বেখেয়ালি লোক সে, একটু সময় দে। শেষ মুহূর্তে তরু হেসেছিল। জয় ঝুঁকে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গলার শিকলের মতো দেখতে চেনটার লকেটে ঝুলন্ত লেটারটা তরুর শরীর ছুঁয়ে যাচ্ছে। তরু অনুভব করলো জয় কি কাঁদছে, তরুর যন্ত্রণায় বুঝি। ছি, একটুও ভালো লাগছিল না জয়কে দেখতে। জয়ামিরকে হাস্যরতে সুন্দর দেখায়, ওই কঠিন মুখে মলিনতা একটুও সাজে না। ঠোঁটের কোণে দুষ্টু রসিকতার হাসি আর চটা ভ্রুর নিচে পড়া গভীর চোখ দুটোই জীবনের ক্লান্তির সংমিশ্রণ বড়ই মানায়। তরু শেষবার দেখল তার জয়কে। জয় চেয়ে আছে। আরেকজনের কথা তরুর মনে পড়ছিল। উকিল আরমিনকে আর দেখা হলো না তরুর। ও থাকলে কি এমন হতো ওর সাথে? হামজা ভাইয়ের মুখটা ভেসে উঠছিল। গম্ভীর বিশালাকায় দাড়ি গোফের মুখটায় একরাশ শ্যামলা মায়া। তরু আস্তে করে চোখ বুঝল। খুব শান্তি লাগছে। জীবনের অবসানে এত সুখ হবে না। জীবন তো অতি নিষ্ঠুর, তার কাছ থেকে ছাড় পাওয়া তো সুখেরই। তার বুকে কলিজা ছেঁড়া যন্ত্রণা। মায়ার টান বলে না এটাকে, তাই তো। কিন্তু কিসের মায়া? দুনিয়ার নাকি কয়েকটা পরিচিত মুখের? একটা আস্ত ছন্ন ছাড়া জয়ামিরের মায়া নয় এইটা। এই তো এক চঞ্চল অদ্ভুতুরে পুরুষের মায়া, যার পারফিউমের কৌটাটাও তরু এগিয়েছে। ধর, কালো জিরে বেটে খাওয়াবে কে জয়ামিরকে? আর কাজু বাদামের পাত্রটাই বা বেডসাইডের টেবিলের ওপর নিঃশব্দে কে রেখে আসবে? অন্তু আর বাড়ি গিয়েছিল না, সোজা পাটোয়ারি বাড়ির দিকে রওনা হলো। তরুর জ্বর, এতক্ষণে জয়ামির বেরিয়ে গেছে। মেয়েটা নিশ্চয়ই একা, অসুখে মরবে, তবুও মুখ ফুটে বলবে না কিছু। বাড়ির সামনে রিক্সা থামতেই ওয়ার্কশপের ছেলে দুটো দ্রুত এগিয়ে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, ঠিক আছেন? ভাড়া মিটিয়ে রিক্সা বিদায় করলো দুজন। অন্তু বলল, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আর সবাই কোথায় গেছে? এভাবে বাড়ি ফাঁকা রেখে কোথায় গেছে ওরা? দুজন কাচুমাচু হয়ে গেল। অন্তুর এই পর্যবেক্ষক দৃষ্টিকে ওরা ভয় পায়, ঠিক জয়ের মতোই। আসলে ভাবি, এত হেজিটেশনের কি আছে? বাড়ি ফাঁকা রেখে এভাবে বেরিয়ে গেছে। চারিদিকে কি অবস্থা তো জানেন, কখন কি হয়। তাছাড়া আপনাদের বড় ভাইরা জানলে বিপদ আপনাদেরই। আগুন লাগছে ভাবি, কোনো মতে বলল একজন। ভ্রু কুচকে ফেলল অন্তু। কোথায়? ক্লাব ঘরে, ওরা ওখানেই। অন্তুর গা শিউরে উঠল। মুহূর্ত দেরি না করে পা ঝাড়া মেরে মুহূর্তের মাঝেই ফটক পেরিয়ে সিঁড়ির দিকে দৌড়ালো। দোতলার সদর দরজা খোলা দেখে সেদিন অন্তুর অন্তরাত্মা থরথরিয়ে উঠেছিল অজানা আশঙ্কাতে। অন্তুই প্রথম পেয়েছিল তরুর ছেঁড়া দেহটাকে। বিমূঢ় হয়ে বহুক্ষণ দাঁড়িয়েছিল দেয়াল চেপে ধরে। তরুর দুই পায়ের মাঝ দিয়ে রক্তের ধারা নেমেছে, ঠিক যেমন গর্ভপাত হলে হয়। শরীরের রক্তের সাথে লেপ্টে থাকা খণ্ড খণ্ড জামাটায় অসংখ্য ব্লেডের কাটা। ঠিক তেমনি শরীরটা ব্লেডের আঘাতে কাঁচা কাঁচা করা হয়েছে। অন্তু কুড়িয়ে কুড়িয়ে সেই দিন 3টা গোটা ও 2 টুকরো ভাঙা রক্তমাখা ব্লেড পেয়েছিল, যেগুলো তরুকে নরক যন্ত্রণা দিতে ব্যবহার করা হয়েছিল। তখনও পুরো বাড়িটা কবরের মতো অন্ধকার, প্রতিটা জানালা দরজা বন্ধ। এখানে মানুষগুলোকে 1000 টুকরো করলেও আওয়াজ বাইরে যাবার নয়। তরু শুয়ে আছে, এখন তার আর কোনো যন্ত্রণা নেই। শুকনো রক্ত ও যন্ত্রণাগুলো শুষে নিয়ে দেহটা পরম আয়েসে শায়িত এখন। অন্তুর নিজের দেহ থেকে ওড়নাটা খুলে আস্তে করে তরুর নগ্ন দেহটা চাপা দিল। হাত দুটো শক লাগা রুগীর মতো থরথর করে কাঁপছিল। অন্তুর কান্না আর আত্মচিৎকারগুলো আর বাইরে আসেনি। সে বহু আগেই শব্দ করে কাঁদতে না ভুললে সেই দিন তার কান্নায় আকাশের ভিত বুঝি কেঁপে উঠত। মুমতাহিনার কথা মনে পড়ছিল। সেই ভার্সিটির মাঠ,
শীতের সেই সকালে হামজা আর জয়ের বিশাল অবহেলা নিয়ে লোক দেখানো বসে থাকা কালপ্রিট সেই পলাশ, ভিকটিম সে এক ধর্ষিতার ছিন্ন ভিন্ন লাশ। শুধু সময় বাজি পাল্টেছে। ওপরালা বুঝি ভোলেন না কিছুই। এই বাড়িতে ছোট্ট মুমতাহিনার দেহটা হুমায়ুন ও পলাশ মিলে খুবলে খেয়েছিল। দিন ফেরে তো তুলনামূলক ভয়ানক হয়েই ফেরে, শুধু সময়ের আবর্তন। কিন্তু সময়ের ফেরাটাই ইনসাফ থাকে না, একটুও না। কার পাপ কার উপর দিয়ে এমন ভয়ানক হয়ে বয়ে যায়? তরুর অপরাধ কি? শুধুই পাপীদের আশ্রয়ে আশ্রিতা হওয়া ছিল? এই অপরাধের এত চমকপ্রদ মাসুল, এটা না ইনসাফি নয়? অন্তু ওপরের দিকে চেয়ে থেকে অভিযোগ করে ওঠে মালিকের কাছে। উঠে আস্তে আস্তে হেঁটে রুমে যায়। জয় আমিরের ছবিতে রুমের দেয়াল ভর্তি। সেদিকে তাকিয়ে একটা ওড়না গায়ে জড়িয়ে বাড়ির ফোন দিয়ে প্রথমবার হামজাকে কল করল। মেয়র সাহেব, পাপ ফিরেছে। মেয়র সাহেব, তরুর উপর দিয়ে বয়ে গেছে। আসবেন একবার? আসুন বরং এই বাড়িতে একবার, পাপ দেখবেন। তুলির কান্নার আওয়াজে বাড়ির ইটগুলো কাঁপন ধরে যাচ্ছিল সেই দিন। এই ছোট্ট তরুকে সে ছোটবেলায় চুল ধরে কত মেরেছে, কথা না শুনতে চাইলে। আবার ওই পুচকে মেয়েটাকে ছাড়া একা শুতেই পারত না ঘরে। আজ থেকে কি করে একা থাকবে ওই ঘরে? মেয়েকে সামলাবে কে? চিৎকার করে কাঁদছিল তুলি। রিমি পাগলের মতো ফুপাচ্ছিল মেঝের এক কোণে, গুটিসুটি মেরে বসে। বারবার হেঁচকে উঠছিল। হামজা শক্ত করে ধরে রইল ওকে। হামজার বুকে মাথা লুকিয়ে চাপা কান্নায় গুংড়ে উঠল মেয়েটা। পাগলের মতো গোঙাচ্ছিল। হামজা দুহাতের বাহুবন্ধনে রিমিকে শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরে রইল। ভয় পাচ্ছে রিমি, চোখ খুলছে না ভয়ে। হামজা শান্ত চোখে চেয়ে রইল সদর দরজার দিকে। পুলিশ আসবে এ নিয়ে তার ভাবনা নেই। ওই পাগল আসবে, তারপর কি হবে? তরুর মায়ার মানুষ ঢুকবে এখনই।